ব্যবস্থা করবো। চলো, গুড আফটারনুন স্টুডেন্টস, ওয়েলকাম টু আরসি এডুকেশন। আমি পিয়ুষ স্যার চলে এসেছি তোমাদের কাছে আজকে নতুন একটা ক্লাস নিয়ে। সেটা হচ্ছে তোমার রেলওয়ে গ্রুপ ডি। তোমরা জানো কিছুদিন আগে আমাদের রেলওয়ের যে ক্যালেন্ডার অনুযায়ী মোটামুটি সব ভ্যাকেন্সিগুলোই বেরিয়েছে। তো আজ যেটা লাস্ট যেটা তোমাদের বেরোবে সেটা হচ্ছে তোমার লেভেল 1 রেলওয়ে গ্রুপ ডি যেটা বলা হয় সেটা হচ্ছে লেভেল 1। সেই সংক্রান্ত অনেক বড় ভ্যাকেন্সি আছে। এখন 32,000 মোটামুটি প্রথম অ্যানাউন্স করেছে, বাড়বে মানে মোটামুটি বলতে পারো 200% কনফার্ম ভ্যাকেন্সি আরও ইনক্রিজ করবে। ঠিক আছে, লাস্ট এবারে যেটা নেওয়া হয়েছিল 1,03,000। ঠিক আছে, এবং অনেকের টেনশন ছিল যে এবারে তোমার মাধ্যমিকের সঙ্গে আইটিআই কম্পালসারি করে দেবে কিনা। তো সামনে যেহেতু বিহার ভোট আসে সেহেতু লাস্টবারের মতনই যে মাধ্যমিক পাস ছিল এবারও মাধ্যমিক পাশে রেখেছে। এটা নিয়ে তোমাদের কোনো টেনশন নেই। গ্রুপ ডি যে মিনিমাম কোয়ালিফিকেশন সেটা কি লিখেছে বলো না, মাধ্যমিক পাশে রেখেছে। মাধ্যমিক পাস অর আইটিআই অ্যান্ড আইটিআই নয়, হয় মাধ্যমিক পাস বা আইটিআই ইনস্টিটিউট স্বীকৃতি কোনো তোমার কলেজ দেখে। তো ভালো একটা ভ্যাকেন্সি। সেন্ট্রাল গভর্নমেন্টের এনটিপিসি তোমার ফর্ম ফিল আপ করেছে, এনটিপিসি পরীক্ষা হবে কিছুদিন পরে, রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা হবে, টেকনিক্যাল পরীক্ষাগুলো হয়ে গেল। ঠিক আছে, আরপিএফ কনস্টেবলের পরীক্ষা হয়ে গেল, এসআই পরীক্ষা হয়ে গেল, তোমার এলপি টেকনিশিয়ান। ঠিক আছে, মোটামুটি যে ক্যালেন্ডারটা দিয়েছে সে ক্যালেন্ডার অনুযায়ী মোটামুটি ক্যালেন্ডারটা ম্যাচ করছে। আমার বলার উদ্দেশ্য এটাই, মোটামুটি টার্গেট করে পড়াশোনা করতে পারো। তো রেলওয়ে একটা প্লাস পয়েন্ট কি আছে না, স্টুডেন্ট রেসপেক্টে রেলওয়েতে সাবজেক্ট হচ্ছে মেজর সাবজেক্ট হচ্ছে 3টি। সেখানে ইংলিশ তোমার পড়ার দরকার নেই, ইংলিশ কেন কোনো ল্যাঙ্গুয়েজ পেপার পড়ার দরকার নেই। এখানে তোমার কি কি আছে না, ম্যাথ, রিজনিং আর সায়েন্স আর তোমার জিকে অ্যান্ড সিএ। এখানে কোনো ইংলিশ বা কোনো ইংলিশ নয়, কোনো ল্যাঙ্গুয়েজ পেপারে নেই, ইংলিশ, হিন্দি, বেঙ্গলি বা কোনো ল্যাঙ্গুয়েজ পেপারই নেই। 3টে কোর্স সাবজেক্ট হচ্ছে তোমার 3টে বা 4টেও বলতে পারো, তোমার ম্যাথ, রিজনিং, সায়েন্স পোর্শন, আর্টস পোর্শন উইথ কারেন্ট অ্যাফেয়ার্স। এগুলো তোমার সিলেবাস। ওকে, তো এই ব্যাপারটা নিয়ে তোমাদের আজকে আমরা ডিটেলস ডিসকাশন করব। ঠিক আছে, অবভিয়াসলি অ্যাজ এ রেপুটেড ইনস্টিটিউট আরসি জানার অলরেডি 14 বছর হয়ে গেল অফলাইন প্ল্যাটফর্মে, অনলাইন প্ল্যাটফর্মে প্রায় 5 বছর হতে চললো। ঠিক আছে, অনলাইন অফলাইন দুটো প্ল্যাটফর্মে ক্লাসগুলো হবে। আরসি এডুকেশন অ্যাপের মাধ্যমে ক্লাসগুলো হবে। অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে মঙ্গলবারে। আমরা দুটো দিন অলরেডি ক্লাস করে দিলাম অফলাইনে। অনলাইনে অনেক স্টুডেন্ট আমাদের কিছু নিউ ইয়ার অফার হচ্ছে, অনেক স্টুডেন্ট অ্যাডমিশন হয়ে রয়েছে। আজ থেকে তোমার রেগুলার ক্লাস হবে। আজকে বৃহস্পতিবার, আজ থেকে তোমাদের ক্লাস শুরু হলো। ওকে, তোমাদের যা শিডিউল থাকবে সেই শিডিউলে প্রতি সপ্তাহে প্রতিটা সাবজেক্টের ক্লাস কিন্তু তোমার করানো হবে। ঠিক আছে, তো রিক্রুটমেন্ট অফ দি দেখলাম আরআরবি গ্রুপ ডি। ঠিক আছে, লেভেল 1 সেটাকে কি বলা হয়, গ্রুপ ডি বলা হয়। ঠিক আছে, মিনিমাম কোয়ালিফিকেশন কি আছে, মিনিমাম কোয়ালিফিকেশন 10 পাস অর আইটিআই, 10 পাস আর আইটিআই, এটা হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশন। 100 মার্কসের এক্সাম হবে। ঠিক আছে, 100 মার্কসের এক্সাম হবে এবং সিবিটি এক্সাম হবে। ঠিক আছে, এটা জেনে রাখবে, 100 মার্কসের এক্সাম হবে এবং কি এক্সাম হবে, এক্সামটা হবে তোমার সিবিটি। সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্ট, কম্পিউটারে এক্সামটা হবে। ঠিক আছে, কোর্স সাবজেক্ট কি থাকবে, কোর্স সাবজেক্ট হবে তোমার ম্যাথ, আমি একটু পরে বলছি, রিজনিং বা যেটাকে তোমার কি বলো জিআই বলো, আর ম্যাক্সিমাম পোর্শন কি থাকবে সায়েন্স। ওকে, তার সঙ্গে আর কি থাকবে ম্যাথ, রিজনিং, সায়েন্স অ্যান্ড জিকে সিএ। ঠিক আছে, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এই কোর্স 4টে সাবজেক্টের উপর তোমার 100 মার্কসের কি হবে এক্সাম হবে। তারপর তোমার মাঠ থাকবে, মাঠ মানে গ্রাউন্ড থাকবে। ঠিক আছে, তারপর তোমার মেডিকেল ভেরিফিকেশন হবে। এগুলো হচ্ছে তোমার প্রসিডিওর। ঠিক আছে, তো মিনিমাম কোয়ালিফিকেশন কি আছে, মাধ্যমিক পাস, রেলওয়ে গ্রুপ ডি। ঠিক আছে, জব রোল, রেলওয়ে গ্রুপ ডি চাকরি পেলে কোন কোন পোস্টে চাকরি পাওয়া যায়। ঠিক আছে, বিভিন্ন রকম পোস্ট আছে, কয়েকটা পোস্টের আমি নাম এখানে তোমাকে দিয়েছি। গ্রুপ ডির আন্ডারে কি কি পোস্ট থাকে, নর্মালি পয়েন্টসম্যান থাকে। ঠিক আছে, তোমরা ট্রেনে আসা যাওয়া করে দেখতে হবে এই পোস্টগুলো। অ্যাসিস্ট্যান্ট থাকে, ট্র্যাক মেনটেনার থাকে। ঠিক আছে, ট্র্যাক মানে যে ট্র্যাকের ওপর ট্রেনটা যায়, ট্র্যাক মেনটেনার। অ্যাসিস্ট্যান্ট লোকো সাইড যেখানে থাকে সেখানে স্টাফ লাগে। অ্যাসিস্ট্যান্ট অপারেশনাল স্টাফ লাগে। ঠিক আছে, টিএলএসিতে স্টাফ লাগে। তো এগুলো ছাড়া আরো মাল্টিপল স্টাফ আছে যেগুলো তোমার রেলওয়ে গ্রুপ ডির কাজ করতে হয়। ওকে, এবং সেখান থেকে আরেকটা ব্যাপার প্রমোশনাল অ্যাসপেক্টও আছে। গ্রুপ ডি তুমি জয়েন করলে মানে সারা জীবন গ্রুপ ডি থেকে যাবে এমন কোনো মানে নেই। তুমি ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে পর ওপর দিকেও যেতে পারবে। ঠিক আছে, 3 বছর 4 বছর পর থেকে, এটাও স্কোপটা খুব একটা ভালো স্কোপ আছে। ওকে, চলো, তো সেই সংক্রান্ত আমাদের অফলাইন অনলাইন দুটো ব্যাচে স্টার্ট হবে। এটা একটা অ্যাড দেওয়া আছে, যে অ্যাডটা দেখে তোমার অনেকে অ্যাডমিশন হয়েছে। ঠিক আছে, তোমাদের অ্যাপের মাধ্যমে ক্লাস হবে
অ্যাপে প্রত্যেককে আজকে অ্যাড করে দেওয়া হবে, ঠিক আছে। এই ক্লাসটা অ্যাপেও চাপিয়ে দেওয়া হবে, ফার্স্ট ডে ক্লাস, এই জন্য ক্লাসটা ওপেন রেখে দিয়েছি প্রত্যেকের জন্য। যারা অ্যাডমিশন হতে চায় তারাও ব্যাপারটা দেখে নিক, বুঝে নিক, হ্যাঁ কীভাবে ক্লাস হবে, কী হবে না হবে। অলরেডি 32,000 ভ্যাকেন্সি অ্যানাউন্স করেছে, আরও এটা বাড়বে, ঠিক আছে। সিলেকশন প্রসিডিওরটা আগে যেটা বললাম, সিলেকশন প্রসিডিওর কি আছে, প্রথম আছে কম্পিউটার বেসড টেস্ট, সিবিটি। এটা 100 মার্কসের কি থাকবে, টেস্ট থাকবে একটা 100 মার্কস। তারপর কি আছে, তারপরে তোমার ফিজিক্যাল থাকবে, ফিজিক্যাল মানে তোমাকে দৌড়তে হবে, ঠিক আছে। ছেলেদের মেয়েদের দৌড় আলাদা থাকে। এরপর তোমাকে কি দৌড়তে হবে, নর্মাল দৌড়। আগে কি আজ থেকে 10 বছর আগে তোমার বালির বস্তা নিয়ে দৌড়ছিল, পরে ওটা চেঞ্জ করে 1500 মিটার করা হয়েছিল। যখন আমাদের সিএম মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিলেন, ওটা 1500 মিটার করা হয়েছিল, পরে ওটা 1000 মিটার করা হয়েছে। ছেলেদের মেয়েদের দৌড়টা আলাদা আছে। প্রথমে সিবিটি টেস্ট হবে, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, দেন হবে এগুলো যেটা পাস করবে, তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর হবে মেডিকেল এক্সামিনেশন, ঠিক আছে। এই 4টে হচ্ছে প্রসেস। উপরে 2টো হচ্ছে কম্পালসারি, তোমাকে সবগুলি কম্পালসারি। ডকুমেন্ট ভেরিফিকেশন অতটা টাফ জিনিস না, মেডিকেল এক্সামিনেশন, ঠিক আছে। তো এগুলো হচ্ছে নর্মাল প্রসিডিওর গ্রুপ ডি এক্সাম ক্র্যাক করার জন্য। ওকে, সিবিটি এক্সাম, মাঠ, দেন ডকুমেন্ট ভেরিফিকেশন, দেন তোমার মেডিকেল। এবারে তোমার ভ্যাকেন্সি আসুক, ভ্যাকেন্সি আসার পর ঠিকঠাক ঠিক করবে যে কোন আরআরবিতে করবে, সরি কোন আরআরসিতে করবে বা কোন জোনে করবে। জোন ওয়াইজ ভ্যাকেন্সি থাকবে, ঠিক আছে। কোন জোনে কাট আপ কীরকম থাকে, কীরকম ভ্যাকেন্সি আসে, তার উপর ডিপেন্ড করে তোমার ফর্ম ফিল আপটা করবে। আপাতত যেহেতু অলরেডি শর্ট নোটিফিকেশন চলে এসছে, সেটা প্রিপারেশনটা স্টার্ট কর, ঠিক আছে। চল সিলেকশন প্রসিডিওর। সিলেকশন প্রসিডিওর পরে এবার কোর্স যেটা আছে, সেই কোর্সটা তোমাকে কেমনভাবে করানো হবে সেটা একটু তোমাদেরকে বলি। টোটাল কোর্স সাবজেক্ট কটা বললাম, 4টা বললাম। 4টা কে ম্যাথ, একটা হচ্ছে রিজনিং, একটা হচ্ছে সায়েন্স, একটা হচ্ছে জিকে অ্যান্ড সিএ। ওকে, কোর্স সাবজেক্ট হচ্ছে এই 4টা। ম্যাথসে আমরা 25খানা চ্যাপ্টার তোমাকে কভার করাবো। এখানে ম্যাথসের 25খানা চ্যাপ্টার, সমস্ত অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, অ্যাডভান্স ম্যাথ, ঠিক আছে, সমস্ত জিনিস কভার করা 25খানা চ্যাপ্টার ম্যাথসের করানো হবে। রিজনিং এ করানো হবে 35টা চ্যাপ্টার। রিজনিং এ বেসিক্যালি দেখবে দুটো ভাগে রিজনিংকে ভাগ করা যাবে, একটা হচ্ছে ভার্বাল, একটা হচ্ছে নন ভার্বাল। ভার্বাল আর নন ভার্বাল, কিছু পোর্শন থাকবে ভার্বাল, কিছু থাকবে নন ভার্বাল। দুটো রিজনিং এর পোর্শন আছে, দুটো পোর্শন মিলে 35খানা চ্যাপ্টার থাকবে। নেক্সট থাকবে জেনারেল স্টাডিজ আর জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্সের 70 to 80 টপিক থাকবে, ঠিক আছে, জেনারেল সায়েন্সের। আর জিকে আর সিএ এটা 150 হয়ে গেছে, 50 হবে এটা। জিকে সি এর কটা হবে, 50 টপিক হবে। জিকে সিএ জেনারেল নলেজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স, দুটো মিলে কারেন্ট অ্যাফেয়ার্স খুব 1 ইয়ারের একটা ক্লাস করে দিয়েছি, আরো ক্লাস করাবো। আপাতত ওই ক্লাসটা করে নাও, যেহেতু তোমাদের 25 এক্সাম হবে, তো 24 পুরো 24 থেকে কোশ্চেন আসবে। রেল অনেক পুরোনো কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে, প্রায় 1.5 বছরের পুরোনো কারেন্ট অ্যাফেয়ার্স রেল দেয়, ঠিক আছে। জিকে সিএ যেটা বললাম সেটা নিয়ে 50 টপিক হবে, আর জেনারেল সায়েন্সে 70 টপিক হবে। টোটাল ডিউরেশন মোটামুটি 6 মাস থেকে 7 মাসে পুরো 6 মাসে সিলেবাসে পুরো সিলেবাসটা কভার করাবো। কিন্তু কোর্সটা তোমার অ্যাক্টিভ, আচ্ছা সিলেবাস কভার করার পর কি ক্লাস বন্ধ হয়ে যাবে না? ক্লাস বন্ধ হবে না, তারপরে প্র্যাকটিস করাবে। কোর্স যে সিলেবাস, এই যে বললাম 25খানা চ্যাপ্টার, 35টা চ্যাপ্টার, 50 চ্যাপ্টার, 70 চ্যাপ্টার, এগুলো করতে মোটামুটি 5 থেকে 6 মাস সময় লাগবে পুরো সিলেবাসটা কভার করতে। সিলেবাস কভার যেদিন শেষ হয়ে যাবে সেদিন তোমার ক্লাস বন্ধ হবে না, সেদিন তোমার কি হবে, মক টেস্ট স্টার্ট হবে। ম্যাথের মক, রিজনিং এর মক, সায়েন্সের মক চলতে থাকবে এক্সাম ডে পর্যন্ত। মানে তুমি ক্লাস চলবে এক্সাম ডে, যতদিন না তোমার এক্সাম হচ্ছে ততদিন না পর্যন্ত তুমি সিলেবাস শেষ হওয়ার পরও ক্লাসটা পাবে। ওকে, একটা গ্রুপ করে দেবো, গ্রুপে সমস্ত পিডিএফ তোমাকে এক জায়গায় দিয়ে দেওয়া হবে প্রতি সপ্তাহে। রেগুলার ক্লাস হবে, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস। আমাদের একটাই বৈশিষ্ট্য যে লাইভ রেকর্ডেড দুটো ক্লাস একসাথে করানো হয়, ঠিক আছে। তুমি লাইভ ক্লাসও করতে প্রতিটা সাবজেক্ট, এমন নয় যে জিকের ক্লাসটা রেকর্ডেড দেওয়া হয়। ম্যাথসের, রিজনিং এর, জিকের, সায়েন্সের প্রতিটা ক্লাস তুমি লাইভ পাবে, এবং রেকর্ডেড যখন খুশি যতবার খুশি করতে পারবে, ঠিক আছে। 4 to 5 ডেজ তোমার ক্লাস করানো হবে, ঠিক আছে। প্রতি সপ্তাহে 4 থেকে 5 দিন তোমার 4 থেকে 5টা ক্লাস তোমার থাকবে, তার শিডিউল থাকবে, তুমি ঘরে বসে আগে বুঝতে পারবে। মোটামুটি বললাম 180 থেকে 200 দিনে ক্লাস হবে, ঠিক আছে। এটা সিলেবাস শেষ হওয়ার পর মক হবে। যতদিন না এক্সাম হচ্ছে ততদিন না মক হতে থাকবে। প্রতিটা কোর্স এমন কোর্স আছে দেখবে 450-500 ক্লাস হয়েছে, কেন 250 থেকে 200 ক্লাস হয়েছে হয়তো সাবজেক্ট মানে সিলেবাসে, বাকি কি না মক চলছে, মকের কোনো শেষ নেই, ঠিক আছে। 6 মাস 6 মাস প্রতিটা কোর্সে 6 মাস তোমার ভ্যালিডিটি, কিন্তু এক্সাম ডে পর্যন্ত তুমি ক্লাস পাবে বা তোমাকে সাপোর্ট করানো হবে। ওকে, এগুলো ছিল কোর্স ফিচার্স। আর একটা অ্যাপের মাধ্যমে আরসি ইনস্টিটিউট নামে প্লে স্টোরে আসে, ডাউনলোড করে নেবে, ঠিক আছে। সেখানে লাইভ রেকর্ডেড ক্লাস দুটোই পাবে, ঠিক আছে। যেমন ক্লাস হবে সেরকম ক্লাস ওয়াইজ স্টাডি ম্যাটেরিয়ালও পাবে। এই কোর্সের মধ্যে প্র্যাকটিস সেট, মক টেস্ট ইনক্লুড করা আছে, তোমাকে আলাদা করে মক টেস্ট কেনার দরকার নেই, ঠিক আছে। ফেজ 1 টাইম করা আছে 1 2 4 9, ঠিক আছে। মিনিমাম একটা কোর্স আছে কমপ্লিট কোর্স, পরে কোনো ফিজ লাগবে না। এটা হচ্ছে পেমেন্ট ডিটেলস।
নিচে নাম্বার দেওয়া আছে, এগুলোতে কল করে নেবে, সমস্ত জিনিস জানিয়ে দেবে। এবার সিলেবাস বলি আমরা, ক্লাস শিডিউল কি আছে, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, এই 4 দিনে টোটাল 5টা ক্লাস দেওয়া হবে। ঠিক আছে, এই 4 দিনে টোটাল 5টা ক্লাস আমরা পাবো। ওকে, 4 দিনে 5টা ক্লাস আমরা পাবো। কোর্স সাবজেক্ট আমার 4টা ক্লাস হয়ে গেলে হবে না, কিন্তু 4 দিন তুমি 5টা ক্লাস পাবে। ওকে, সানডেতে তুমি 2টো ক্লাস পাবে। ওকে, এটা হচ্ছে ক্লাস শিডিউল অ্যাপের মাধ্যমে 4 দিনে 5টা ক্লাস তুমি পাবে। পরে ক্লাসটা আবার বাড়ানো হবে, যেমন রিকোয়ারমেন্ট বাড়বে তেমনি তেমনি আস্তে আস্তে ক্লাস বাড়ানো হবে। এবারে আমি সিলেবাসে আসছি, যদি তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্টে জানাবে। ওকে, আজকের ক্লাসটা ফার্স্ট ক্লাস, এই জন্য আজকে ক্লাসটা ওপেন করে দেওয়া আছে সবার জন্য। এটা হচ্ছে পেড ব্যাচ, যেটা অ্যাপের মাধ্যমে করানো হবে। আর ইউটিউবে দেখবে প্রচুর ক্লাস দেওয়া হয়, ইউটিউবে দেখবে গ্রুপ ডি করা থাকবে, কিন্তু ওটা র্যান্ডামলি মানে পেড ব্যাচ যেমন একটা টার্গেট নিয়ে পড়াশোনা করায়, ইউটিউবে দেবো যেমন আমাদের অফলাইন ক্লাস হলে অফলাইন ক্লাসের সঙ্গে অ্যাডজাস্ট রেখে অনলাইন ক্লাসগুলো করা হয়, কিন্তু ক্লাস প্রতিটা কোর্সে দেবে ক্লাস ইউটিউবে দেওয়া হয়। এবার আমরা আসি সিলেবাস, একটা সাবজেক্টকে ধরে পড়ে সিলেবাসগুলো পড়বো, কি কি সিলেবাস আমরা কি কি পড়াশোনা করবো আমরা এই কোর্স। তো ম্যাথস শুরু করি, নাম্বার সিস্টেম, সংখ্যা তত্ত্ব, এসএফ, এলসিএম, গোসাগু, লসাগু, অ্যাভারেজ বা গড়, সিম্পলিফিকেশন, এটা অ্যালজেব্রার চ্যাপ্টার। এর মধ্যে তোমার কি কি আছে, সার্টস, ইনসার্টস, ডেসিমেল, ফর্থ ফ্র্যাকশন, স্কোয়ার, কিউব, পুরো অ্যালজেব্রাটা এখানে আছে সিম্পলিফিকেশনের ভেতরে। পার্সেন্টেজ বা শতকরা, প্রফিট লস, লাভ ও ক্ষতি, মিক্সচার বা এলিগেশন, মিশ্রণের কোশ্চেনগুলো। হ্যাঁ, এরকম করে প্রায় 25খানা চ্যাপ্টার আমরা এই ম্যাথসে কভার করব। এবং ইজি, মডারেট, টাফ, এই পুরো লেভেলটা আস্তে 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 এখানে কভার করা হবে। ঠিক আছে, নেক্সট আর কি কি চ্যাপ্টার করাবো, দেখো সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট, জটিল সুদ বা চক্রবৃদ্ধি সুদ, পার্টনারশিপ, টাইম এন্ড ওয়ার্ক, সময় ও কার্য, টাইপ এন্ড সিস্টেম, নল ও চৌবাচ্চা, রেশিও প্রপোর্শন, অনুপাত ও সমানুপাত, টাইম এন্ড ডিস্টেন্স, টাইম এন্ড টাইড, সময় ও দূরত্ব, নৌকা ও স্রোত। প্রতিটা চ্যাপ্টার তোমার ডিটেলসে করানো হবে, ইজি, মডারেট, টাফ 3টে লেভেলে করানো হবে, ইনক্লুডিং মক টেস্ট, প্র্যাকটিস সেট, সমস্ত জিনিসে এই কোর্সের মধ্যে ইনক্লুড থাকছে। ম্যাথামেটিক্স সিলেবাসে আর কি থাকছে, ট্রিগোনোমেট্রি বা বাংলায় কি বলে ত্রিকোণমিতি, মেনসুরেশনের মধ্যে কি থাকবে, পলিগন, 2D আর 3D, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, হাইট এন্ড ডিস্টেন্স, অ্যাডভান্স অ্যালজেব্রা, ডিআই, ডাটা ইন্টারপ্রিটেশন, পাই চার্ট, বার চার্ট, তার সঙ্গে থাকবে স্ট্যাটিস্টিক। ঠিক আছে, পরিসংখ্যান, এই চ্যাপ্টারগুলো সমস্ত যে অ্যাডভান্স পোর্শন যেটা আছে সেটা পুরোপুরি কভার করা হবে এখানে। দেখো প্রতিবার এক্সামে কিছু না কিছু সারপ্রাইজ রাখে, সারপ্রাইজ মানে যেটা তুমি এক্সপেক্ট করনি। হ্যাঁ, আর এটি যেমন আগে কি হতো না, স্টেটমেন্ট কনফিউশন আসতো, বরাবরই আসতো, 2-3টে করে আসতো, লাস্ট বারে অনেক বেশি পরিমাণে দিয়ে দিয়েছিল। কোনো একটা সারপ্রাইজ অলরেডি আমাদের প্রত্যেকের জন্য কি করছে, অপেক্ষা করছে। আমাদের রেগুলার পড়াশোনা করে যেতে হবে। ঠিক আছে, একটা এক্সপিরিয়েন্সের কাজ হচ্ছে রেগুলার পড়াশোনা করা। অবভিয়াসলি ভ্যাকেন্সি আসবেই, এমন নয় এখন ভ্যাকেন্সি নেই পড়াশোনা করবো না, পড়াশোনা রেগুলার করে যাও, ও সুযোগ তোমার আসবেই। সিলেবাসগুলো ফার্স্ট তোমার সিলেবাসগুলো কভার করে রাখো, সে অফলাইন হোক চাই অনলাইন হোক। প্রথম থেকে একটা প্রচুর কোর্স না কিনে, প্রচুর জায়গায় অ্যাডমিশন না নিয়ে, একটা জায়গায় একটা কোর্স ভালো করে কমপ্লিট করো। যদি ভালো করে কমপ্লিট করো, যে কোনো এক্সামে 75-80% সিলেবাস কভার হয়ে যাবে। তারপরে সামনে যে এক্সাম থাকবে, এক্সাম ওরিয়েন্টেড, আগে সিলেবাসটাকে কভার করো, দেন এক্সামকে টার্গেট করবে। ম্যাক্সিমাম প্রবলেম এই জায়গাটাতেই হয়। ওকে, তো এই গেল ম্যাথসের সিলেবাস, আশা করি বোঝাতে পেরেছি। ম্যাথসে আমাদের অ্যারিথমেটিক আছে, অ্যালজেব্রা আছে, আর তোমার কি আছে না অ্যাডভান্স ম্যাথ আছে, সবগুলোই কভার করা আছে এই চ্যাপ্টার। ওকে, নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে তোমার রিজনিং বা জিআই। এটা একটা খুব ভাইটাল পোর্শন, রিজনিং বা জিআই। ঠিক আছে, যা কোয়েশ্চেন থাকবে করে রাখবে। অ্যাপের মাধ্যমে ক্লাস হবে, লাইভ ক্লাস হবে। অ্যাপের মধ্যে দেখবে একটা লাইভ ক্লাস বলে, আর সে লাইভ ক্লাস বলে অপশন আছে, ওটা যখন তোমার 8 থেকে ক্লাস, 8 থেকে 2:40 মধ্যে ক্লাস স্টার্ট হবে, তোমার কাছে নোটিফিকেশন চলে আসবে যে ক্লাস স্টার্ট হলো, সঙ্গে সঙ্গে ঢুকে যাবে, লাইভ ক্লাস পাবে। যদি ক্লাসটা রেকর্ডেড দেখতে চাও, তা রেকর্ডেড ভিডিওস বলে একটা অপশন আছে, সেখানে ক্লিক করলে একটা পপআপ আসবে রেলওয়ে গ্রুপ ডি 2025 বলে, ওটা ক্লিক করলে রেকর্ডেড ক্লাসটা যখন খুশি যতবার খুশি দেখে নেবে। ঠিক আছে, চলো, পেশেন্স রাখো, অনেক বড় কোর্স, লম্বা কোর্স। ঠিক আছে, কিন্তু এটা কনফার্ম আমি আজ 4-5 বছর ধরে অনলাইনে পড়াচ্ছি। ঠিক আছে, ক্লাস নিয়ে কোনো ডাউট নেই, ক্লাস 200% হবে। হয়তো একটু শুরু হতে দেরি হয়ে যায়, হয়তো অফলাইন ক্লাস 2টার সময় শেষ হয়, লাঞ্চ করে আসতে 10 মিনিট দেরি হয়ে গেল। অনলাইন শুধু তো অনলাইন নয়, হ্যাঁ, অনলাইন হলে অফলাইন একসঙ্গে ক্যারি করতে হয়, কিন্তু ক্লাস নিয়ে কোনো ডাউট নেই। এই জন্য আমাদের কোর্সে রিপিট অ্যাডমিশনের হার খুব বেশি, যে একটা স্টুডেন্ট একবার অ্যাডমিশন দিয়ে কোর্সে বারবার এনরোল করায়। পুরো কোর্স কমপ্লিট করানো হয়, কোর্স কমপ্লিট করার পরে ক্লাস বন্ধ করে দেওয়া হয় না, ক্লাস আবার তোমার প্র্যাকটিস সেটে ক্লাস দেওয়া হয়, ক্লাস চলতেই থাকে। আর 1 বছর পর 2 বছর পর আমরা বলি কোর্স হয়ে অ্যাডমিট, কিন্তু কোনো কোর্স তুলে দেওয়া হয় না, ও কোর্স অ্যাক্টিভ থেকেই যায়। ঠিক আছে, চলো
তো রিজনিং এর সিলেবাসটা আমি বলি একটু কি আছে, নাম্বার সিরিজ, অ্যালফাবেট সিরিজ। সিরিজটা দেখো, হ্যাঁ ইন্ডিভিজুয়ালি স্যাররা সব ক্লাস করাবে, ম্যাথ স্যার ম্যাথ করাবে, রিজনিং স্যার রিজনিং করাবে, ফিজিক্যাল সায়েন্স স্যার ফিজিক্যাল সায়েন্স ক্লাস, বায়োলজি স্যার বায়োলজি করাবে, জিকে স্যার জিকে করাবে, সিএ স্যার সিএ করাবে। 7 থেকে 8 জন স্যার তোমার পুরো কোর্স সাথে ক্লাস করাবে। ওকে, অ্যানালজি, ক্লাসিফিকেশন, মিসিং নাম্বার, তার সঙ্গে থাকবে কোডিং ডিকোডিং, নেক্সট লেটার সিরিজ বা রিপিটেড সিরিজ, নেক্সট অর্ডার র্যাঙ্কিং, নেক্সট ডিরেকশন টেস্ট। ঠিক আছে, এগুলো সব ভার্বাল বলছি, ভার্বাল। ওকে, নেক্সট এবং পুরো আপডেটেড ম্যাটেরিয়াল থাকে। যেমন তোমার প্রতি বছর কোর্সের ম্যাটেরিয়ালগুলো আপডেট করা হয়। নেক্সট হচ্ছে অ্যারেঞ্জিং অর্ডার, ওয়ার্ড ফরমেশন, অ্যারেঞ্জিং অর্ডার থাকবে, ওয়ার্ড ফরমেশন থাকবে, ব্লাড রিলেশন থাকবে, ডাটা সাফিসিয়েন্সি থাকবে, সেটিং অ্যারেঞ্জমেন্ট, পাজল, সিলক, সিমিলারিটি অ্যান্ড ডিফারেন্স। ঠিক আছে, ম্যাথামেটিক্যাল অপারেশন, ক্যালেন্ডার, এগুলো লিখে নিতে পারো। এক্সট্রা এক্সট্রা না, মানে এগুলো সিলেবাসে আছে, এখানে হয়তো লেখা নেই। ক্যালেন্ডার, নেক্সট বলতে পারো ক্লক। ওকে, সিটিং অ্যারেঞ্জমেন্ট, সিটিং অ্যারেঞ্জমেন্ট, সিটিং অ্যারেঞ্জমেন্ট। নেক্সট হচ্ছে তোমার ম্যাথামেটিক্যাল অপারেশন দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট সিলেবাস দেওয়া আছে তোমার ক্যালেন্ডার অ্যান্ড ক্লক, অ্যারেঞ্জিং অর্ডার, ওয়ার্ড ফরমেশন, লজিক্যাল রিজনিং এর মধ্যে এতগুলো পার্ট আছে, কোর্স অফ অ্যাকশন, স্টেটমেন্ট আর্গুমেন্ট, স্টেটমেন্ট অ্যাজাম্পশন, স্টেটমেন্ট কনক্লুশন। এটা লাস্ট বারে প্রচুর কোশ্চেন দিয়েছিল এক একটা হাফে, 10+ 10 থেকে 12টা করে কোশ্চেন দিয়েছিল লজিক্যাল রিজনিং থেকে। এটা ভালো করে একটু করবে। ঠিক আছে, 10 থেকে 12টা কোশ্চেন প্রতিটা সেটে এসেছিল কি স্টেটমেন্ট, এই লজিক্যাল পার্ট থেকে স্টেটমেন্ট কনক্লুশন, স্টেটমেন্ট অ্যাজাম্পশন, কোর্স অফ অ্যাকশন, রিভার্স সিলক্স, স্টেটমেন্ট আর্গুমেন্ট, এগুলো থেকে এসেছিল। ঠিক আছে, এর সঙ্গে কি আছে আরো নন ভার্বাল আছে। নন ভার্বাল মানে পিকচার বেসড রিজনিং, সেগুলো দেওয়া আছে। সেখানে কি কি দেওয়া আছে, অ্যানালজি দেওয়া আছে, এই ছবিটা সমান যদি এই ছবিটা হয় এই ছবিটা সমান কি হবে। অ্যানালজি ভার্বালও আছে, নন ভার্বালও আছে। ক্লাসিফিকেশন আছে, 4টে ছবির মধ্যে কোনটা আলাদা। এমবেডেড ফিগার আছে, এমবেডেড ফিগার, একটা ছবি, 4টে ছবির মধ্যে কোন ছবিতে কি আছে, লুকিয়ে আছে। কাউন্টিং ফিগার আছে, একটা ত্রিভুজের ভিতরে কটা ত্রিভুজ আছে। হিডেন ফিগার, হিডেন ফিগার, একটা ছবি দেওয়া আছে, 4টে ছবির মধ্যে কোন ছবিতে লুকিয়ে আছে। কাউন্টিং ফিগার, একটা ত্রিভুজের ভিতরে কটা ত্রিভুজ আছে। আর কি আছে, ওয়াটার ইমেজ, মিরর ইমেজ আছে, পেপার কাটিং অ্যান্ড ফোল্ডিং আছে, ডাইস অ্যান্ড কিউব আছে, সিরিজ আছে। 4টে ছবি দেওয়া আছে, 5 নম্বর ছবিটি কেমন হবে। নেক্সট কি দেওয়া আছে, ভেন ডায়াগ্রাম দেওয়া আছে। তা ভার্বাল নন ভার্বাল মিলিয়ে প্রায় 35খানা চ্যাপ্টার তোমাকে করা হবে। এখানে ইনইকুয়ালিটি আছে, ইনইকুয়ালিটি আমি বলিনি, ইনইকুয়ালিটিও করা হবে। যা যা মডার্ন যে নতুন চ্যাপ্টারগুলো অ্যাড হচ্ছে, যেগুলো আগে ছিল না, সেগুলো করানো হবে। তার সঙ্গে এখানে একটা এক্সট্রা অ্যাড করে দেবে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স। এইগুলো তোমার সিলেবাস। ক্লাস তো আমাদের প্রতিদিনই হবে, একটু সিলেবাসটাকে ভালো করে বুঝে না। কি কি চ্যাপ্টার আমাদের কভার করানো হবে, প্রতিটা ফার্স্ট টু লাস্ট প্রতিটা জিনিস করানো হবে। ওকে, নেক্সট তাহলে ম্যাথ হলো, রিজনিং হলো। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যে পোর্শনটা বা যেটা নিয়ে স্টুডেন্টের সবচেয়ে বেশি টেনশন থাকে, সেটা হচ্ছে তোমাদের কি না, জেনারেল সায়েন্স। কি থাকবে বলো, জেনারেল সায়েন্স। তোমাকে কথা দিচ্ছি, যতজন মানে আমাদের এই কোর্সটাতে এনরোল করেছো, আমি প্রত্যেককে সায়েন্স স্পেশাল একটা আমাদের কোর্স অলরেডি আছে করা, সায়েন্স স্পেশাল। প্রত্যেককে এই কোর্সটা আমি কি অ্যাক্টিভ করে দেবো। এটার জন্য কোনো এক্সট্রা ফিস দেওয়ার দরকার নেই। যারাই অনলাইনে তোমরা কোর্সটাকে কি অ্যাভেল করবে, তাদেরকে আমরা কি সায়েন্স স্পেশাল কোর্সটাকে অ্যাক্টিভ করে দেবো। সায়েন্সের যা ক্লাস এই কোর্সে যেমন ক্লাস করা তেমনি হবে, তার সঙ্গে সায়েন্স স্পেশাল, যেহেতু সায়েন্সটা ডিসাইডেড ফ্যাক্টর একটা হবে। ঠিক আছে, আর সায়েন্স স্পেশাল ফিজিক্স স্যার, কেমিস্ট্রি স্যার, বায়োলজি স্যার, কম্পিউটার স্যার সব আলাদা আলাদা করে পুরো সাবজেক্টটা, পুরো সায়েন্স স্পেশাল কোর্সটা কমপ্লিট করানো আছে। তো যারা যারা এই কোর্সে এনরোল হয়েছো বা হবে, তাদেরকে সায়েন্স স্পেশাল ব্যাচটা আমি এক্সট্রা করে আর কি অ্যাক্টিভ করিয়ে দেবো, যাতে সায়েন্স নিয়ে কোনো টেনশন না হয়। পুরো পুরো ক্লাসটা যাতে ভালোভাবে করে নিতে পারো। আমি জানি ম্যাথ ভালো জায়গায় আছো, আমি ইমপ্রুভ করে নেবে, রিজনিং ইমপ্রুভ করে নেবে, জিকেসে অসুবিধা কিছু নেই। কিন্তু একটা টেনশনের জায়গাও আছে আমাদের সায়েন্স, প্লাস একটা পড়ার ক্ষেত্রে স্পেশালি আর্টসের ছেলেদের একটু ভয় থাকে যে সায়েন্স পারবো কি না। কিন্তু এটা কম্পারেটিভ সায়েন্স, এটা সায়েন্স এইচএস এর সায়েন্স নয়। ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ একটু ভালো করে পড়াশোনা করলে, নিউমেরিক্যাল করলে ভালো স্কোর করা যায়। ঠিক আছে, এখন থেকে ধ্যান দেবে। কি আছে, ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে কি আছে, ফিজিক্যাল সায়েন্স, তার সঙ্গে বায়োলজি থাকবে, তার সঙ্গে কম্পিউটার থাকবে। এই 4টে কোর্স মিলিয়ে আমাদের একটা কোর্স করানো আছে, কোর্সটা অ্যাক্টিভ করে দেবো, তোমাদের খুব কাজে দেবে। ঠিক আছে, সায়েন্স স্পেশাল ব্যাচ, তার সঙ্গে যা ক্লাস হওয়া সেটা তো হবে। আজকে আমি কেমিস্ট্রি ক্লাস দিয়েছি, আজকেই অ্যাটমিক স্ট্রাকচার তোমাকে পড়াবে। ঠিক আছে স্যার, আমি বেরোনোর পরে স্যার তোমাকে এটা পড়াবে। অনেকজন দেখছো এই মুহূর্তে লাইভ আসো, প্রত্যেক কিছু না কিছু কমেন্ট করো। ওকে।
বলো, কিছু তো তোমাদের ইনকোয়ারি থাকতেই পারে এই জিনিসটা নিয়ে, এই জিনিসটা নিয়ে। ফর্ম ফিল আপ শর্টলি স্টার্ট হবে, মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে করা যাবে। অনলাইন পরীক্ষায় যেন 500 অনলাইন তোমার ফর্ম ফিল আপ থাকে। রেলের যেমন স্ট্র্যাটেজি নেই, কিছুদিন কিছু টাকা তোমাকে এক্সাম দেওয়ার পর কিছু টাকা রিটার্ন করে দেবে, সেই প্রসেসে থাকবে। ওকে, জেনারেল সায়েন্সের সিলেবাস গেল। নেক্সট আসছে আমাদের জিকে অ্যান্ড সিএ। এটা একটা কম নাম্বার থাকলো, এটা কিন্তু ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, জিকেতে স্পেশালি আর্ট অ্যান্ড কালচার, ফেস্টিভ্যাল, এগুলো থেকে কোয়েশ্চেন বেশি এসছে। কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স প্রায় বিগত বছর পরীক্ষাগুলো দেখা গেছে অলমোস্ট অলমোস্ট তোমার 1.5 বছর, প্রায় 1 থেকে মানে 15 মাস থেকে 16 মাস বা 18 মাস পুরোনো কারেন্ট অ্যাফেয়ার্স রেলের এক্সামগুলোতে দিচ্ছে। সুতরাং তোমাকে আমার মনে হয় 24টা পুরো করতে হবে, তার সঙ্গে 25-এর জলগুলো মাস সেটা করতে হবে। 24-এর ক্লাস অলরেডি আমি একটা করে দিয়েছি খুব ভালোভাবে, 3.5 ঘন্টার ক্লাস, একটু দেখে নেবে, অনেকটাই কাজে দেবে। জিকে সি এর মধ্যে আমাদের কি কি আছে? জিকে এর মধ্যে আমাদের পড়তে হবে তোমার পলিটি, ইকোনমিক্স, ঠিক আছে, স্ট্যাটিক জিকে, এটা বেশি বেশি কোয়েশ্চেন এখান থেকে আসবে স্ট্যাটিক জিকে থেকে। তার সঙ্গে কিছুটা জিওগ্রাফি, কিছুটা হিস্ট্রি। এতটা পড়তে হবে না যেগুলো অন্যান্য এক্সামের ক্ষেত্রে পড়ানো হয়। নাম্বারটা খুব কম আছে, 10 থেকে 15 নাম্বার মাত্র থাকবে এখান থেকে। কারেন্ট অ্যাফেয়ার্স জিকে দুটো পোর্শন থেকে বেশি কোয়েশ্চেন আসবে, কিন্তু 1-2টো কোয়েশ্চেন এখান থেকেও আসতে পারে। অন্যান্য এক্সামে যতটা বেশি পড়তে হয়, মানে হিস্ট্রি জিওগ্রাফি বলে, এতটা এখানে পড়ার প্রয়োজন নেই। এই দুটো বেশি জোর দেবে, এই দুটোতে, কারেন্ট অ্যাফেয়ার্স এন্ড স্ট্যাটিক জিকে। এখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন গুলো আসবে, কিন্তু এগুলো থেকে 1-2টা করে কোয়েশ্চেন আসে। প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন দেখলে তুমি বুঝতে পারবে। ওকে, এইগুলো আমাদের রেলওয়ে গ্রুপ ডি সিলেবাস, যেখানে আমরা ম্যাথ, রিজনিং, সায়েন্স আর জিকে সিএ, এই 4টে থেকে আমাদের কোয়েশ্চেন গুলো আসবে। অলরেডি শর্ট নোটিফিকেশন বেরিয়ে গেছে, টুডে নোটিফিকেশন শর্টলি বেরোবে। তোমরা ফর্ম ফিল আপ করবে, আমরা একটা গাইড করে দেবো কোথায় ফর্ম ফিল আপ করলে মোটামুটি তোমার কাট অফটা ঠিকঠাক যায়। খুব বেশি বেশি ভ্যাকেন্সি আছে ওইদিকে ছোটার দরকার নেই। এবং এই জন্য আমরা অফলাইন অনলাইন দুটো ব্যাচে স্টার্ট করছি, পুরুলিয়া ব্রাঞ্চে, রঘুনাথপুর ব্রাঞ্চে। এবং অনলাইনে যার যেখানে সুবিধা করো, ওই একই স্যাররাই ক্লাস করাবে, পুরো কোর্সটা করাবে। রেগুলার ক্লাস লাইভ হবে, রেকর্ডেড হবে। রেগুলার ওয়েতে তুমি স্টাডি মেটেরিয়াল পিডিএফ রেগুলার ওয়েতে পাবে। প্র্যাকটিসের মক টেস্ট আমরাই করাবো এর কোর্সের মধ্যে। দেরি না করে প্রিপারেশন করো। ওকে, একটা কমপ্লিট প্রিপারেশন এক জায়গা থেকে করো, বাকি অসুবিধা কিছু নেই। যে কোনো টেক্সটবুক থেকে তুমি মক দিতে পারো, যে কোনো ইউটিউব চ্যানেলে ক্লাস করতে পারো, কিন্তু একটা জায়গা কোর্স তুমি কমপ্লিট করো। ঠিক আছে, যেমন যে কোনো সময় যে কোনো চ্যাপ্টার খুললে খাতা থেকে তুমি পেতে পারো। ওকে, চলো, যদি কিছু কোয়েশ্চেন আসে তুমি জানাও। তো এখানে দেখো ডিটেলস গুলো দেওয়া আছে অনলাইন ব্যাচের, সাবজেক্ট ওয়াইজ এক্সপার্ট ফ্যাকাল্টিজ, মানে আলাদা স্যাররা ক্লাস করাবে। পিডিএফ স্টাডি মেটেরিয়াল অবভিয়াসলি ক্লাসের পর জাস্ট স্টাডি মেটেরিয়ালটা দেওয়া হয় সেটা দেওয়া হবে, কিন্তু তুমি চেষ্টা করবে ক্লাস থেকে নোটটা তৈরি করার অনেক বেশি, তাহলে পাবে অনেক বেশি। মক টেস্ট, প্র্যাকটিস সেট এই কোর্সের মধ্যে ইনক্লুড করা আছে। উইকলি 4 ডেজ ক্লাস হলো, 5টা ক্লাস পাবে। কোন সানডেতে 2টো ক্লাস পাবে, লাইভ অ্যান্ড রেকর্ডেড ক্লাস ইন অ্যাপ। আর সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ক্লাসটা হবে, যেখানে লাইভ রেকর্ডেড 2টো ক্লাসেই পাবে। ঠিক আছে, ডাউট ক্লিয়ারেন্স অবভিয়াসলি তোমার, যেহেতু তুমি লাইভ ক্লাস করছো সেহেতু ডাউট থাকার কথা নয়, ডাউটটা তোমার সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়ে যাবে। আমাদের এখানে অফলাইনে সিবিটির ব্যবস্থা আছে, যদি তুমি সামনাসামনি তোমার ঘর হয় বা তোমার যদি কখনো সুযোগ থাকে, তুমি এখানে এসে পরে অনলাইন কোর্সের স্টুডেন্ট হলো, তুমি এসে পরে পরীক্ষার আগে 1-2টো সিবিটি এক্সাম আমার এখানে দিয়ে যাবে। ওকে, এই গেল কোর্স ডিটেলস। ঠিক আছে, এরপর স্যার আসছে, স্যার এসে তোমাকে কি করবে না কেমিস্ট্রি ক্লাস আজকে করাবে। ঠিক আছে, আমাদেরও ক্লাস থাকবে, অসুবিধা কিছু নেই। চলো, গুড আফটারনুন। বাকিরা বলো, আরো কিছু জানতে চাও তো বলো। ওকে, তোমাদের আজকে এবার কেমিস্ট্রি ক্লাস করা, এই দিনটাতে থাকবে, তোমাদের কেমিস্ট্রি ক্লাস করাচ্ছে মোটামুটি। ঠিক আছে, এবারে যার যার ইনকোয়ারি আছে নাম্বারে কল করে সব জেনে নাও, নাম্বারটাতে কল করে। তো এটার মাধ্যমে 2:30 থেকে 2:40-এর মধ্যে ক্লাসটা স্টার্ট হয়ে যাবে। ওকে, চলে এসছি।
চেঞ্জ যেটা দেখতে So, good afternoon students. দেখো আজকে আমরা কেমিস্ট্রির একদম ইনিশিয়ালি যেটা কেমিস্ট্রি সেকশন থেকে ইনিশিয়ালি যে চ্যাপ্টারটা পরমাণুর গঠন, হ্যাঁ, অ্যাটমিক স্ট্রাকচার, পরমাণুর গঠন, এটা সম্বন্ধে একটু বলি। হ্যাঁ, এমনিতে কেমিস্ট্রিতে কি কি চ্যাপ্টার আমাদেরকে পড়তে হবে, গ্রুপ ডির জন্য কি কি চ্যাপ্টার আমাদেরকে বেসিক্যালি দেখে যেতে হবে, সেগুলো হচ্ছে পরমাণুর গঠন, অ্যাটমিক স্ট্রাকচার থেকে কিন্তু কোয়েশ্চেন পড়ায়। হ্যাঁ, পরমাণুর গঠন, এই পরমাণু গঠন চ্যাপ্টারটা ছাড়াও আর কি কি চ্যাপ্টার আমরা পড়বো, চ্যাপ্টারগুলো সম্বন্ধে একটু বলে নিই, তারপরে আমরা পরমাণু গঠনে ফিরবো। ওকে, তাহলে পরমাণু গঠনে আমাকে পরমাণু গঠন ছাড়াও 1 নাম্বার পর্যায় সারণী, হ্যাঁ, পর্যায় সারণী সম্বন্ধে একটা ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। হ্যাঁ, পর্যায় সারণী, কারণ আমাদেরকে মৌলগুলো সম্বন্ধে, যে কোন মৌলটা কোন পর্যায়ে কোন শ্রেণীতে, আর কোন মৌলটার নেচারগুলো কিরকম, হ্যালোজেন, চ্যালকোজেন, নিকটোজেন, নোবেল গ্যাস, এই মৌলগুলো সম্বন্ধে একটা ক্লিয়ার কাট আইডিয়া আমরা পর্যায় সারণী থেকে পাবো। ঠিক আছে, তারপর আমাদেরকে পড়তে হবে রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন, রাসায়নিক বন্ধনে জাস্ট এইটুকুই যে রাসায়নিক বন্ধন কোনটা আয়নীয় বন্ধন, কোনটা আয়নীয় প্রকৃতির, কোনটা সমযোজী প্রকৃতির, আয়নীয় বন্ধনের শর্ত, আয়নীয় বন্ধনের বৈশিষ্ট্য, সমযোজী বন্ধনের বৈশিষ্ট্য। ঠিক আছে, বৈশিষ্ট্যগুলো পড়লে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, আর কিছু ব্যতিক্রম আছে। ওকে, ব্যতিক্রম থেকে কিন্তু কেমিস্ট্রিতে খুব বেশি কোয়েশ্চেন আছে। পরমাণুর গঠন, পর্যায় সারণীতে অনেক ব্যতিক্রম আছে, রাসায়নিক বন্ধন অনেক ব্যতিক্রম আছে। ঠিক আছে, তারপর আমরা কেমিস্ট্রি সেকশন থেকে কি পড়বো, ধাতু অধাতু, ধাতু ও অধাতু। ঠিক আছে, মেটাল এন্ড নন মেটাল। ধাতু অধাতু থেকে মেনলি কি পড়তে হবে, ধাতুর বৈশিষ্ট্য, অধাতুর বৈশিষ্ট্য। তারপর ধাতু ও অধাতুর মধ্যে ধাতুর থেকে যে খনিজ আর আকরিক, হ্যাঁ, প্রত্যেকটা ধাতুর খনিজ, প্রত্যেকটা মানে খনিজ মেনলি আকরিক গুলো, প্রত্যেকটা ধাতুর 2-3টে করে আকরিক কিন্তু মুখস্থ রাখতে হবে। মোটামুটি 9 থেকে 10টা ধাতুর আকরিক আমাদেরকে মুখস্থ রাখতে হয় সবসময়। মনে করো তোমাকে এরকম কোয়েশ্চেন দিতে পারে যে সিডারাইট কোন ধাতুর আকরিক। ঠিক আছে, এরকম কোয়েশ্চেন দিতে পারে, সিডারাইট কোন ধাতুর আকরিক, কোন ধাতুর আকরিক, এই ধরনের কোয়েশ্চেনও হয়, বা এই ধরনের কোয়েশ্চেনও দিতে পারে। এই কোয়েশ্চেনটাকে এমনি ভাবে দিতে পারি যে এফি বা আয়রনের আকরিক কোনটি, এফি এর আকরিক নিচের কোনটি, আকরিক নিচের কোনটি, দুটোই একই ধরনের কোয়েশ্চেন। ঠিক আছে, নিচের কোনটি, এখানে জাস্ট তোমাকে বলে দিই সিডারাইট কোন ধাতুর আকরিক, তাহলে FeCO3, সিডারাইটের ফর্মুলা কি, FeCO3, ফেরাস কার্বনেট। ওকে, FeCO3, তাহলে সিডারাইট কোন ধাতুর আকরিক যদি বলো তাহলে আয়রন হবে অ্যানসার। ঠিক আছে, আবার এরকম দিতে পারে যে নিচের কোনটি আয়রনের আকরিক, নিয়ে 4টা আকরিক দিয়ে দিল, মনে করো ডলোমাইট দিল, গিবসাইট দিল, বক্সাইট দিল, আর সিডারাইট দিল। ঠিক আছে, তাহলে সিডারাইট অ্যানসার হবে। এই ধরনের কোয়েশ্চেন গুলো কিন্তু এখানে মোটামুটি 9 থেকে 10টা ধাতুর আকরিককে আমাদেরকে মুখস্থ করতে হয়। ঠিক আছে, মুখস্থ রাখলে সুবিধা হয় ব্যাপারগুলো, নাহলে কিন্তু মানে কনফিউজ থাকবে। দুটো দিকটা প্রপার ওয়েতে না মুখস্থ করলে কিন্তু কনফিউজ থাকবে। ঠিক আছে, তাহলে ধাতু অধাতুর পর আমাদেরকে তেজস্ক্রিয়তা চ্যাপ্টারটা একটু পড়তে হয়। তেজস্ক্রিয়তা মেনলি কি পড়বো, তেজস্ক্রিয়তা মেনলি কখন একটা মৌল তেজস্ক্রিয় হয়, নিউট্রন বাই প্রোটন রেশিওটা যখন অনেক বেশি হয় 1.5 এর থেকে, সেরকম একটা প্রপার্টি আছে তেজস্ক্রিয়তা, যেটা 7 পিরিয়ড পর্যায় সারণীর 7 নম্বর পর্যায়ের মৌলগুলো সাধারণত মেনলি তেজস্ক্রিয়। ঠিক আছে, তেজস্ক্রিয়তার ধর্মটা কি, তেজস্ক্রিয়তা একটা নিউক্লিয় ধর্ম, যেটাতে আলফা বিটা গামা, হ্যাঁ, আলফা বিটা গামা 3 ধরনের রশ্মি নির্গত করে। এখান থেকে টপিক থেকে কোয়েশ্চেন আছে, আলফা বিটা গামার যে প্রপার্টি আছে সেই প্রপার্টি থেকে কোয়েশ্চেন আছে, কোন রশ্মিটি মানে আয়নায়ন ক্ষমতা বেশি, কোন রশ্মিটির ভেদন ক্ষমতা বেশি, হ্যাঁ, এই ধরনের কোয়েশ্চেন, কোন রশ্মিটি মানুষের শরীরের পক্ষে ক্ষতিকারক, এই কোয়েশ্চেনটা অনেকবার পড়েছে গ্রুপ ডি। হ্যাঁ, গামা রশ্মি, কোন রশ্মিটি মানুষের শরীরের পক্ষে ক্ষতিকারক। তাহলে এই চ্যাপ্টার গুলো পরমাণু গঠন, পর্যায় সারণী, কেমিক্যাল বন্ডিং, ধাতু অধাতু এন্ড রেডিও অ্যাক্টিভিটি। ঠিক আছে, এগুলো আমরা ডিটেলসে পড়বো। আর কি ডিটেলস বলতে কি, তোমাদের মানে মেনলি যেরকম সাউন্ড ক্লিয়ার, মেনলি তোমাদের যেরকম কোয়েশ্চেন গুলো দেই, ঠিক আছে, ক্লিয়ার শুনতে পাচ্ছ এখন সবাই? যেরকম কোয়েশ্চেন গুলো আছে, হ্যাঁ, ওই রকম ওই এক্সাম ওরিয়েন্টেডে কিন্তু ওইরকম ভাবে কিন্তু পড়ানো হয়। হ্যাঁ,
তাহলে তোমাদের এই চ্যাপ্টার গুলো সম্বন্ধে এমনিতে কি হয় যে এই চ্যাপ্টার গুলো থেকে একটা কোয়েশ্চেন পড়ে, যে কোয়েশ্চেনটা মোটামুটি অনেকে নেগলেক্ট করে দেয় সায়েন্স, ঠিক আছে। কিন্তু এই চ্যাপ্টার গুলো যদি প্রপার হতে পড়ো, ঠিক আছে, এই চ্যাপ্টার গুলো থেকে কোনো কোয়েশ্চেনই আমার মনে হয় কোনো কোয়েশ্চেনই তোমাদের বাইরে যাবে না, মানে ওইভাবে পড়লে যে কোনো কোয়েশ্চেন তোমরা করতে পারবে যেগুলো তোমাদের মেনলি পরীক্ষাতে আসছে। তারপরে দেখো এটা ছাড়াও আরেকটা চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, ঠিক আছে। তড়িৎ বিশ্লেষণ সম্বন্ধে একটা ক্লিয়ার কাট আইডিয়া করে রাখবে, ঠিক আছে। তড়িৎ বিশ্লেষণ বলতে তড়িৎ বিশ্লেষণ কোন পাত্রে করা হয়, তড়িৎ বিশ্লেষণে কতগুলো তড়িৎদ্বার থাকে, কোন তড়িৎদ্বারের কি চার্জ, ঠিক আছে, ক্যাথোড অ্যানোড, ক্যাথোডের কি হয়, জারণ হয় না বিজারণ হয়, ধাতু কোন ধাতুর যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি কোন মানে কোন তড়িৎদ্বারে ধাতুটা পাওয়া যায়, ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো। হ্যাঁ, কোন তড়িৎদ্বারের ওজনটা বৃদ্ধি পায় তড়িৎ বিশ্লেষণের ফলে। হ্যাঁ, যদি তুমি যদি মনে করো একটা মেটাল সল্ট নিয়ে তড়িৎ বিশ্লেষণ করো, হ্যাঁ, মেটাল সল্ট নিয়ে, তাহলে মেটাল অলওয়েজ কি আয়ন তৈরি করে, মেটাল অলওয়েজ ক্যাটায়ন তৈরি করে, ঠিক আছে, N+ ক্যাটায়ন তৈরি করে। তাহলে ক্যাটায়ন সবসময় কোথায় যায়, ক্যাথোডে। হ্যাঁ, ক্যাটায়ন কোথায় যায়, ক্যাথোডে। তাহলে ক্যাটায়ন যাবে ক্যাথোডে, ঠিক আছে। তাহলে ক্যাথোডটা কি চার্জ হবে, নেগেটিভ চার্জ হবে। এই বিষয়গুলো ট্রিকি ওয়েতে মনে রাখা, ঠিক আছে, ট্রিকি ওয়েতে মনে রাখা, যাতে করে আমাদের গোটা সিলেবাসটা খুব সহজে কিন্তু মনে রেখে পরে তোমরা রিপ্রেজেন্ট করতে পারো, ঠিক আছে। তাহলে ক্যাথোডে কি হয়, ক্যাথোডে মেটালটা জমা হয়ে গেলে ক্যাথোডের ওজনটা আস্তে আস্তে বৃদ্ধি পায়। ওকে, যেমন তোমার সবথেকে ট্রিকি চ্যাপ্টার হচ্ছে পর্যায় সারণী। পর্যায় সারণী যদি আমাকে এরকম বলা, এরকম কোয়েশ্চেন করা হয়, মনে করো সাপোজ পর্যায় সারণীতে মনে করো এরকম কোয়েশ্চেন করা হলো যে নিচের কোনটি খাদ ধাতু, ঠিক আছে, খাদ ধাতু, নিচের কোনটি খাদ ধাতু। অপশন দেওয়া থাকবে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম এন্ড তোমাকে বললো বেরিলিয়াম। নিচের কোনটি খাদ ধাতু? তাহলে একদম সহজ কোশ্চেনটা, একদম সহজ। খাদ ধাতু মানে কি? খাদ ধাতু মানে হচ্ছে পর্যায় সারণী মডার্ন পিরিয়ডিক টেবিল, যেটা পর্যায় সারণী যদি আমরা 14 কতগুলো গ্রুপ আছে টোটাল আমাদের 14 মানে 18টা গ্রুপ আছে, 14 গ্রুপ। 14 গ্রুপের মধ্যে ফার্স্ট গ্রুপটাই হচ্ছে তোমার খাদ ধাতু, ঠিক আছে। ফার্স্ট গ্রুপ বা প্রথম শ্রেণীটাই হচ্ছে কার শ্রেণী? খাদ ধাতু শ্রেণী, ঠিক আছে। দেখো খাদ ধাতু কাকে বলে? খাদ ধাতু পর্যায় সারণীর প্রথম গ্রুপের মৌলগুলোকে আমরা খাদ ধাতু বলি, ঠিক আছে। ক্যারেক্টার একটা কি? ক্ষারীয়। তাহলে খাদ ধাতুগুলোর স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স কি? এদের লাস্টের কক্ষপথে একটা ইলেকট্রন থাকে। হ্যাঁ, প্রত্যেকটা খাদ ধাতুর লাস্টের কক্ষপথে একটা ইলেকট্রন থাকে। তাহলে যদি আমরা ফার্স্ট গ্রুপের মেম্বারগুলোকে লিখি, হ্যাঁ, এক্সেপ্ট হাইড্রোজেন বাদ দিয়ে, কারণ হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1 হয়, হাইড্রোজেন দিয়ে আমরা শুরু করি, কিন্তু হাইড্রোজেন খাদ ধাতু নয়। হ্যাঁ, হাইড্রোজেন একটা অধাতু, হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন ছাড়া বাকি যে ধাতুগুলো আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, ঠিক আছে। তাহলে এই যে ধাতুগুলো আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলোকে আমরা কি বলবো? খাদ ধাতু। ওকে, তাহলে প্রত্যেকটারই যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো, মনে করো লিথিয়ামের মোট ইলেকট্রন সংখ্যা 3টা, তাহলে তুমি যদি KLM ডিস্ট্রিবিউশন করো তাহলে কি হবে বলো? 2 1 হবে। সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা 11টা, হ্যাঁ, তাহলে KLM ডিস্ট্রিবিউশন করলে কি হবে বলো? 2 8 1 হবে। পটাশিয়ামের ইলেকট্রন সংখ্যা 19টা, তাহলে 2 8 8 1 হবে। তাহলে এই কেন ইলেকট্রন বিন্যাস গুলো এইভাবে হচ্ছে? হ্যাঁ, তাহলে প্রত্যেকটা মৌলেরই লাস্টের কক্ষপথে কতগুলো ইলেকট্রন আছে বলো? একটা করে ইলেকট্রন আছে। তাহলে এগুলো খাদ ধাতুর বৈশিষ্ট্য। মানে প্রত্যেকটা গ্রুপের, হ্যাঁ, যে কোনো গ্রুপে যদি তুমি যাও তাহলে গ্রুপের মৌলগুলো লাস্টের কক্ষপথে সাধারণত সমান সংখ্যায় ইলেকট্রন থাকে। তাহলে লিথিয়ামের যদি লাস্টে ইলেকট্রন থাকে, লিথিয়ামের সেম গ্রুপে সোডিয়াম আছে, তাহলে সোডিয়ামের লাস্টে একটা ইলেকট্রন থাকে। এখন এখান থেকে আমরা যোজ্যতা ক্যালকুলেশন করতে পারবো, ঠিক আছে। তাহলে এইভাবে একটা ট্রিকি ওয়েতে দেখো, এটা একটা সহজ ট্রিক্স আছে যে তোমার এরকম মনে হতে পারে যে আমরা এতগুলো মৌল স্যার মনে রাখবো কিভাবে, ঠিক আছে। তার জন্য একটা সহজ ট্রিক্স, হ্যাঁ, একদম সিম্পল ট্রিক্স, যে তুমি মনে করো হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এটাকে মনে রাখবে কিভাবে? এটাকে মনে রাখবে এইভাবে যে হাইড্রোজেনকে হে দিলে, লিথিয়ামকে লি দিলে, সোডিয়ামকে না দিলে, তাহলে একটা নাম হয়ে গেল দেখো হেলিনা। হ্যাঁ, হেলিনা একটা মেয়ের নাম। হেলিনা এই কে দিয়ে মনে করো কো দিলে, হেলিনা কো রব সে ফরিয়াদ, ফরিয়াদ মানে অভিযোগ। তাহলে এইভাবে একটা ট্রিক্সের মাধ্যমে কিন্তু আমরা
মৌলগুলোকে মনে রাখতে পারি। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা মানে পর্যায় সারণীর প্রত্যেকটা শ্রেণীতে একটা করে যদি আমরা ট্রিক্সের সাহায্যে মনে রাখি, তাহলে আমরা কি করবো, যতগুলো মৌল আছে সবগুলোকে অ্যাট ইনস্ট্যান্ট আমরা করতে পারি। তাহলে তুমি যদি নিচের কোনটি খাদ ধাতু, তোমার যদি এইগুলো মনে থাকে, ট্রিক্সটা প্রথম মনে রাখতে সুবিধা হবে যে এইভাবে এগুলো হয়। তারপরে এক সময় দেখবে ট্রিক্সটা আর প্রয়োজন পড়ছে না, তুমি এমনি মনে রাখতে পারছো। হ্যাঁ, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলোকে আমরা খাদ ধাতু বলি। ঠিক আছে, কারণ এগুলোর অক্সাইডকে তুমি যদি জল দাও তাহলে ক্ষার উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে এখানে মনে করো খাদ ধাতু কোনটি, ম্যাগনেসিয়াম, তাহলে এখানে ম্যাগনেসিয়াম নেই, তাহলে এটা খাদ ধাতু নয়। ক্যালসিয়াম, এখানে ক্যালসিয়াম নেই, খাদ ধাতু নয়। দেখো পটাশিয়াম, হ্যাঁ পটাশিয়ামটা দেখো এখানে আছে। ঠিক আছে, তাহলে পটাশিয়ামটা আছে, তাই অর্থাৎ পটাশিয়াম হবে খাদ ধাতু। এইভাবে এই সমস্ত কোয়েশ্চেন গুলো আছে, এই ধরনের কোয়েশ্চেন গুলো আছে যে তোমাকে এরকম বলতে পারে যে নিচের কোনটি কৃত্রিম হ্যালোজেন। ঠিক আছে, নিচের কোনটি কৃত্রিম হ্যালোজেন, তাহলে হ্যালোজেন মৌলগুলো কোন গ্রুপে থাকে? হ্যালোজেন মৌলগুলি কোন গ্রুপে থাকে? গ্রুপ 17, গ্রুপ 17 17 নম্বর গ্রুপে থাকে। হ্যাঁ, হ্যালোজেন মানে যেগুলো সমুদ্রের জলে যেগুলো অ্যাবান্ডেন্স আছে। ঠিক আছে, সমুদ্রের জলে যেগুলোকে পাওয়া যায়। ওকে, তাহলে গ্রুপ 17 মৌলগুলো কি নাম? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। এর মধ্যে কৃত্রিম হ্যালোজেন হচ্ছে অ্যাস্টাটিন। হ্যাঁ, কৃত্রিম হ্যালোজেন হচ্ছে অ্যাস্টাটিন, যার কোনো আইসোটোপ নেই। ওকে, তাহলে এখানে এই দুটো অ্যান্সার হয়ে যাবে যে আইসোটোপ নেই কার? অ্যাস্টাটিনের। কৃত্রিম হ্যালোজেন কোনটি? অ্যাস্টাটিন। ঠিক আছে, বা এই গ্রুপ 17 হচ্ছে এমন একটা গ্রুপ যেটাতে 3টা স্টেটে মৌলগুলোকে পাওয়া যায়। কি কি? ফ্লুরিন হচ্ছে গ্যাস, ক্লোরিন হচ্ছে গ্যাস, ব্রোমিন হচ্ছে লিকুইড, আর আয়োডিন হচ্ছে সলিড। ঠিক আছে, তাহলে 3টা স্টেটে আমরা মৌলগুলোকে পাবো। গ্যাসের স্টেটে কি কি আছে বলো? ফ্লুরিন আর ক্লোরিন। ব্রোমিন আছে লিকুইড স্টেটে, হ্যাঁ লাল বর্ণের একটা লিকুইড ব্রোমিন। ওকে, আর আয়োডিন হচ্ছে কি? সলিড। তাহলে আমরা 3টা স্টেটে মৌলগুলোকে পাচ্ছি কোন কোন গ্রুপে? গ্রুপ 17, অর্থাৎ হ্যালোজেন গ্রুপে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ট্রিকের সাহায্যে প্রত্যেকটা চ্যাপ্টারে, শুধু এইটা না, হ্যাঁ প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা এগুলো করতে পারবো। ওকে, তাহলে আমরা আজকে পরমাণুর গঠন বা অ্যাটমিক স্ট্রাকচার, পরমাণুর গঠন বা অ্যাটমিক স্ট্রাকচারে একটু বলি যে কিভাবে এই চ্যাপ্টার গুলোকে পড়তে হবে। হ্যাঁ, প্রথমে কি করবে, যে কোনো চ্যাপ্টারকে, প্রথমে যে কোনো সায়েন্সের চ্যাপ্টার হোক বা যে কোনো চ্যাপ্টারকে বিষয়গুলো, এটার কি কি বিষয় আমাকে পড়তে হবে সেই বিষয়গুলো সম্বন্ধে একটা ক্লিয়ার কাট আইডিয়া করবে প্রথমে। হ্যাঁ, পরমাণু গঠনে বেসিক্যালি কি পড়তে হয়? পারমাণবিক কণা, সাব অ্যাটমিক পার্টিকেল। কতগুলি পারমাণবিক কণা আছে, পারমাণবিক কণাগুলো প্রথমে ক্লিয়ার করলে। সাব অ্যাটমিক পার্টিকেল মেইনলি 3 টাইপস। এটা স্টেবল, হ্যাঁ একটা মানে স্টেবল অর্থাৎ স্থায়ী, এটা অস্থায়ী, এটা সংমিশ্র বলে কণাগুলিকে। স্থায়ী কণাগুলোকে মেইনলি আমরা বলি প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন। হ্যাঁ, অস্থায়ী কণা যেমন তোমার মেসন কণা, হ্যাঁ যেটা বিজ্ঞানী ইউকাওয়া প্রথম মেসন কণার ধারণা দিয়েছেন, যেটা হচ্ছে নিউক্লিয় বলের জন্য দায়ী। কোশ্চেনটা কিন্তু খুব পড়ে যে নিউক্লিয় বলের জন্য দায়ী কণাটি কোনটি? কি হবে? মেসন কণা। ওকে, তাহলে পারমাণবিক কণা সম্বন্ধে একটা ক্লিয়ার কাট কনসেপ্ট আছে। হ্যাঁ, পারমাণবিক কণার নামগুলো কি কি, পারমাণবিক কণার নামগুলো পড়ার পর পারমাণবিক কণার প্রকৃতিগুলো কি কি, নিউট্রন, প্রোটন, ইলেকট্রনের প্রকৃতি কোনটা পজিটিভলি চার্জ, কোনটা নেগেটিভলি চার্জ, কোনটা নিউট্রাল, অবস্থান কোথায় একটা পরমাণুর মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে কোন কোন কণা থাকে, কক্ষপথে কোন কোন কণা থাকে, হ্যাঁ সেই মানে পজিশন গুলো কোথায় কোথায় আছে, এবং আবিষ্কারকগুলো। ঠিক আছে, আবিষ্কারকগুলো পড়ে যে কোন বিজ্ঞানী নিউট্রন আবিষ্কার করেন, কোন বিজ্ঞানী প্রোটন আবিষ্কার করেন, কোন বিজ্ঞানী ইলেকট্রন আবিষ্কার করেন, ক্যাথোড রশ্মি, ইলেকট্রন আবিষ্কার হয়েছিল ক্যাথোড রশ্মির মাধ্যমে। হ্যাঁ, ক্যাথোড রশ্মি ধারণাটি কে প্রথম দেন? হ্যাঁ, ক্যাথোড রশ্মিতে মেইনলি ফটো ইলেকট্রিক ইফেক্ট, মানে প্রথম ফটো ইলেকট্রিক ইফেক্ট, ওই ক্যাথোড নলেজ, যেটার জন্য আইনস্টাইন নোবেল প্রাইজ পেয়েছিলেন। হ্যাঁ, ওই সমস্ত জিনিসগুলো জাস্ট ইন্টারেস্টিং খুব। ঠিক আছে, ওই জিনিসটা বেসিক জিনিসগুলো। হ্যাঁ, বেসিক জিনিসগুলো একটু যদি ভালো করে করা হয় তাহলে এখান থেকে যে কোনো কোয়েশ্চেন, তোমার যে কোনো কোয়েশ্চেন দিলে তুমি অ্যাটেম্প করতে পারবে। ওকে, পারমাণবিক কণার পর আমাদেরকে পড়তে হবে কি? পারমাণবিক মডেল। ঠিক আছে, পারমাণবিক মডেল, পারমাণবিক মডেল। পারমাণবিক মডেল বলতে কোন কোন বিজ্ঞানী পারমাণবিক মডেল দিয়েছেন, হ্যাঁ সেই মডেলগুলো থেকে আমাদের কি কি ইউজফুল যে স্টেটমেন্ট গুলো আছে, যেগুলো আমাদের পরবর্তীকালে মডার্ন মানে অ্যাটমিক মডেলে কাজে লেগেছে, সেইগুলো পারমাণবিক মডেল মেনলি কি? আকার থমসন পাম্পুডিং মডেল। 2 হচ্ছে রাদারফোর্ড নিউক্লিয়াস মডেল, নিউক্লিয়ার মডেল। হ্যাঁ, নিউক্লিয় মডেল যেটা বলে, কারণ রাদারফোর্ড প্রথম নিউক্লিয়াসের ধারণা দিয়েছিলেন। হ্যাঁ, আলফা পার্টিকেল বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে। ঠিক আছে, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে রাদারফোর্ড প্রথম নিউক্লিয়াসের ধারণা দেন। ঠিক আছে, তাহলে পারমাণবিক মডেল বলতে কার কার মডেল আছে? থমসন পারমাণবিক মডেল আছে, থমসন
রাদারফোর্ড পারমাণবিক মডেল, বোর পারমাণবিক মডেল এবং সোমারফিল্ড পারমাণবিক মডেলটা একদম বেশি পড়ার দরকার নেই। সোমারফিল্ড পারমাণবিক মডেলটা জাস্ট কনসেপ্ট, কোয়ান্টাম মেকানিক্যাল মডেল, জাস্ট ইনিশিয়াল কনসেপ্টটা করলেই হবে, ঠিক আছে? কোনোটাই বেশি করে পড়ার দরকার নেই। জাস্ট এটাকে কি বলা হয়, হ্যাঁ, মডার্ন পারমাণবিক মডেল কোনটা, কোনটা সোলার অ্যাটমিক মডেল যেটা, হ্যাঁ, বোরের পারমাণবিক মডেল, এটার আউটপুট গুলো কি কি। যেমন থমসন পারমাণবিক মডেল থেকে আমরা জানতে পারি যে পরমাণু সামগ্রিকভাবে হচ্ছে মানে যেটা বলে নিউট্রাল, ঠিক আছে, প্রসম। পরমাণু সামগ্রিকভাবে প্রসম কার পারমাণবিক মডেল থেকে জানা যায়? থমসনের পারমাণবিক মডেল থেকে। থমসন প্রথম বলেছিলেন যে নাম্বার অফ প্রোটন ইকুয়ালস টু নাম্বার অফ ইলেকট্রন ইন অ্যান নিউট্রাল অ্যাটম, ঠিক আছে? তাহলে এই যে ইউজফুল, যেটা ইউজফুল স্টেটমেন্ট, যেটা আমাদের পরবর্তীকালে কাজে লেগেছে, মনে করো যদি তোমাকে বলে যে সোডিয়াম, হ্যাঁ, সোডিয়ামের প্রোটন কতগুলো আছে? সোডিয়ামের প্রোটন আছে 11টা, ঠিক আছে? তাহলে সোডিয়ামের ইলেকট্রন কতগুলো থাকবে? প্রোটন যদি 11টা থাকে তাহলে ইলেকট্রনও 11টা থাকে। কারণ পরমাণু হচ্ছে সামগ্রিকভাবে নিউট্রাল। কে বলেছিলেন প্রথম? পাম্প পুডিং মডেল দিয়ে থমসন বলেছে, ঠিক আছে? একই রকম এটা কিন্তু থমসনের যে স্টেটমেন্টটা, যে পরমাণু সামগ্রিকভাবে নিউট্রাল, নাম্বার অফ প্রোটন এন্ড নাম্বার অফ ইলেকট্রন ইজ ইকুয়াল, এই দুটো নম্বর কি হয়? সমান হয় একটা নিউট্রাল পরমাণুর ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে এই যে স্টেটমেন্টটা দিয়েছিলেন, সেই স্টেটমেন্টটা আমরা কিন্তু, এই স্টেটমেন্টটা কিন্তু ট্রু ফর অল অ্যাটমিক মডেল। অন্য যে কোনো অ্যাটমিক মডেল, আমরা যতগুলো অ্যাটমিক মডেল পড়েছি, এই স্টেটমেন্টটা কিন্তু প্রত্যেকটাতে মেনেছে। কিন্তু থমসন কি বলেছিল? যে একটা পরমাণুর মধ্যে ভিতরে থাকে ইলেকট্রনগুলো, ইলেকট্রনের অবস্থানগুলো ভুল বলে দিয়েছে, ঠিক আছে? ইলেকট্রনগুলো বলেছিল পরমাণুর মধ্যে এমবেডেড ইন, পরমাণুর মধ্যে ভিতরে, যেমন পাম্প পুডিং এর ভিতরে যেমন কিসমিস গুলো থাকে, হ্যাঁ, সেই রকম বলেছিল যে পরমাণুর মধ্যে ইলেকট্রন গুলো থাকে, যেটা কিন্তু ভুল কনসেপ্ট, ওকে? তাহলে পজিশন অফ দ্য ইলেকট্রন, এটা কিন্তু থমসন ভালোভাবে ডিটারমাইন করতে পারেন বা ভুল ডিটারমাইন করেছে, ঠিক আছে? আর বাইরে বলেছিল পজিটিভলি চার্জ প্রোটন গুলো থাকে। তাহলে যেটা বলতে পারেনি সেটা দিয়ে কিন্তু কোনোদিন কোশ্চেন দেয় না, ঠিক আছে? সেটা থেকে কোশ্চেন দেয় না। নম্বর অফ প্রোটন আর নম্বর অফ ইলেকট্রন সমান থাকে, মানে এখানে যতগুলো আমি প্রোটন লিখলাম ঠিক ততগুলো ইলেকট্রন ভিতরে থাকে, ঠিক আছে? তাহলে এইভাবে একটা থমসন একটা মডেল দিয়েছিল, যেটাতে বলেছিল যে পরমাণু গোলাকার বাইরের অংশে পজিটিভলি চার্জ প্রোটন গুলো থাকে এবং ভিতরের অংশে নেগেটিভলি চার্জ ইলেকট্রন গুলো থাকে, যেটা তোমার নেগলেক্ট করা হয়েছে, যেটা থেকে এইটাকে বাদ দেওয়া হয়েছিল। নেওয়া হয়েছিল কোনটা? নম্বর অফ প্রোটন আর নম্বর অফ ইলেকট্রন সমান, ঠিক আছে? তারপর থমসন পারমাণবিক মডেলের পর রাদারফোর্ড পারমাণবিক মডেল, রাদারফোর্ডের পর বোর পারমাণবিক মডেল, বোরের পর সোমারফিল্ড। এক্সামে কোশ্চেন আছে যে তোমার বলবে যে নিচের কোন বিজ্ঞানীটি পারমাণবিক মডেলের সঙ্গে যুক্ত নয়, ঠিক আছে? তুমি অপশন দিবে থমসন, রাদারফোর্ড, স্যাডউইক, বোর, ঠিক আছে? তাহলে তুমি যদি প্রত্যেকটা বিজ্ঞানী, যে সমস্ত বিজ্ঞানীগুলো পারমাণবিক মডেলের সঙ্গে যুক্ত, সেগুলো যদি তুমি ভালো করে মানে পড়াশোনা করে যাও, তাহলে ওই কোশ্চেনগুলো তোমার ইজি লাগবে, ঠিক আছে? তাহলে পারমাণবিক কণা করার পর আমাদের চলে যাবো কোথায়? পারমাণবিক মডেল, হ্যাঁ। তারপরে এই পরমাণু গঠনের মধ্যেই আমাকে কি পড়তে হবে? পারমাণবিক মডেল পড়ার পর আমাকে ইলেকট্রন বিন্যাস পড়তে হবে, ঠিক আছে? ইলেকট্রন বিন্যাস, দেখো ইলেকট্রন বিন্যাস যেটা আমাদের কম্পিটিটিভ এক্সামে কাজে লাগে, 10 লেভেলের কম্পিটিটিভ এক্সামে আমাদের KLMN, ঠিক আছে? KLMN এইগুলো দিয়ে পরে যেগুলো হয়, KLMN এরকম কতগুলো কক্ষপথ আছে টোটাল? স্থায়ী কক্ষপথের সংখ্যা 7, কারণ একটা কক্ষপথ একটা পর্যায়কে, পর্যায় সারণীর যে পর্যায়গুলো, একটা কক্ষপথ একটা পর্যায়কে রিপ্রেজেন্ট করে। তাহলে প্রথম পর্যায়কে কে রিপ্রেজেন্ট করবে বলো? কে কক্ষপথ। ওই জন্য দেখবে প্রথম পর্যায়ে কে কক্ষপথ ইলেকট্রন সংখ্যা কটা? মোট ইলেকট্রন সংখ্যা কটা ইলেকট্রন নিতে পারে? 2টা। এন কক্ষপথ কতগুলো ইলেকট্রন নিতে পারে? 8টা, ঠিক আছে? এম কক্ষপথ সর্বাধিক কতগুলো ইলেকট্রন নিতে পারে? 18টা। তাহলে এটা কোন রুলে হয়? এটা 2n² রুল, ঠিক আছে? 2n² রুল। তাহলে এটা একটা রুল আছে 2n² রুল, যে রুলে নিলস বোর কে দিয়েছিলেন 2n² রুল। নিলস বোর যে রুলে বলছে যে একটা কক্ষপথে যদি কক্ষপথ সংখ্যা যদি n হয়, তাহলে ওই কক্ষপথে সর্বাধিক কতগুলো ইলেকট্রন কন্টেন্ট করতে পারবে? 2n², ঠিক আছে? যেমন মনে করো n = 1, হ্যাঁ, n = 1 মানে হচ্ছে প্রথম কক্ষপথ, n = 1 মানে হচ্ছে প্রথম কক্ষপথ। এটা তোমাকে বলে যে প্রথম কক্ষপথ, যেটাকে আমরা অ্যাব্রিভিয়েশন কি দিয়ে করি? কে দিয়ে করি। প্রথম কক্ষপথকে আমরা কি দিয়ে অ্যাব্রিভিয়েশন করি? কে দিয়ে অ্যাব্রিভিয়েশন করি। তাহলে প্রথম কক্ষপথে যদি তোমাকে বলা হয় যে মোট ইলেকট্রন সংখ্যা কতগুলো থাকতে পারে, ম্যাক্সিমাম ইলেকট্রন নাম্বার যেটা তোমার প্রথম কক্ষপথে থাকতে পারে, তাহলে কি হবে? কি রুল হবে? 2n², হ্যাঁ, যেখানে n সমান হচ্ছে কক্ষপথ সংখ্যা। তাহলে প্রথম কক্ষপথে কক্ষপথ সংখ্যা কত? n = 1, তাহলে কতগুলো ইলেকট্রন থাকবে? 2n², মানে 2 × 1² দ্যাট ইজ 2 × 1 = 2। এই রুল দিয়ে হয়, হ্যাঁ। তাহলে যদি তোমাকে বলে যে m কক্ষপথে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে, তাহলে k যদি n = 1 হয়, তাহলে KLM কনজিকিউটিভলি যদি চলে যায়, তাহলে m এর সমান n এর মানটা কত হবে? n এর মানটা k যদি হয় n এর মানটা 1,
এল যদি হয় এন এর মান 2, এম যদি হয় এন এর মান 3, তাহলে এখানে কত হবে 2 ইন্টু 3 এর স্কোয়ার, মানে 2 ইন্টু 9 মানে হচ্ছে 18, এইভাবে করা হয়। ওকে, তাহলে ইলেকট্রন বিন্যাস করবো আমরা পারমাণবিক মডেল। পারমাণবিক মডেল করার পর আমরা ইলেকট্রন বিন্যাস শিখবো। ইলেকট্রন বিন্যাস শেখার পর আমরা আয়নে আসবো। ঠিক আছে, আয়নে আসবো। আয়নের কনসেপ্টটা কিন্তু এখান থেকে করতে হবে। আয়ন কিভাবে তৈরি হয়? আয়ন তৈরি হয়, আয়ন দু ধরনের হয়, ক্যাটায়ন এবং অ্যানায়ন। আয়ন তৈরি হয় যদি একটা পরমাণু ইলেকট্রন বর্জন করে বা কোনো পরমাণু যদি ইলেকট্রন গ্রহণ করে। হ্যাঁ, পরমাণু যদি ইলেকট্রন বর্জন করে তাহলে ক্যাটায়ন, আর পরমাণু যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে অ্যানায়ন। আমরা এখন কি করছি, পরমাণু গঠনে কি কি পড়বো সেগুলো আমরা বলছি, এগুলো সম্বন্ধে ডিটেলস পড়ানো হবে। হ্যাঁ, এমন নয় যে পরমাণু মডেলে এইটুকু পড়লেই হবে। হ্যাঁ, প্রত্যেকটা মডেল সম্বন্ধে যেটুকু দরকার আমাদের, ঠিক আছে, একটা ক্লিয়ার কাট কনসেপ্ট উইথ স্টাডি ম্যাটেরিয়াল, যেগুলো পড়তে হবে তোমাদের সবকিছু বলে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে ইলেকট্রন বিন্যাস পড়ার পর আমরা কি পড়বো, আয়ন। আয়ন অর্থাৎ ক্যাটায়ন আর অ্যানায়ন। ক্যাটায়ন কোনগুলো, কোন কোন পরমাণু ক্যাটায়ন তৈরি করে, কোন কোন পরমাণু অ্যানায়ন তৈরি করে, তাহলে এই জিনিসগুলো আমাদেরকে ক্লিয়ার করতে হবে। তারপরে আমরা পড়বো যোজ্যতা। ঠিক আছে, যোজ্যতাও কিন্তু এই চ্যাপ্টারতে ভ্যালেন্সি, যেটা কোন মৌল, কোন মৌলের যোজ্যতা বেশি, কোন মৌলের যোজ্যতা কত। হ্যাঁ, সেটা কোশ্চেন মনে করো কার্বন, কার্বন পরমাণুর যোজ্যতা কত। কার্বন একটা চতুর্সমাযোজী মৌল, মানে কার্বন পরমাণুর যোজ্যতা হচ্ছে 4। ঠিক আছে, এই যোজ্যতা কিভাবে নির্ণয় করবো সেটাও কিন্তু এই চ্যাপ্টারটাতে আলোচনা করব। তারপরে আমরা কি করব, যোজ্যতা করার পর নিউক্লিয়াইড। ঠিক আছে, নিউক্লিয়াইড অর্থাৎ আইসোবার, আইসোটোন, আইসোটোপ আর সেগুলোর ব্যবহার। ঠিক আছে, নিউক্লিয়াইড। তাহলে নিউক্লিয়াইডের ব্যবহার এইটা করলে কিন্তু নিউক্লিয়াইডের টাইপ, আইসোটোপ, আইসোবার, আইসোটোন, এই জিনিসগুলো কমপ্লিট করলে কিন্তু পরমাণু গঠন তোমাদের কমপ্লিট। তুমি গ্রুপ ডি কোশ্চেনে বা যে কোনো 10 লেভেলের পরীক্ষাতে তুমি এই টপিকগুলোর বাইরে একটা কোশ্চেন রাখতে পারবে। ঠিক আছে, পারমাণবিক কণা, পারমাণবিক মডেল, যে মডেলগুলো আছে, ইলেকট্রন বিন্যাস, আয়ন যোজ্যতা, নিউক্লিয়াইডের টাইপ, পরমাণু গঠন দিকে এগুলো করলে মোর দেন এনাফ। ঠিক আছে, তাহলে এইগুলোকে কিন্তু একটা ডিটেল আলোচনা করতে হবে যেটুকু তোমাদের প্রয়োজন হবে। ঠিক আছে, দেখো এবং সিম্পল আমি যদি পারমাণবিক কণাগুলো সম্বন্ধে লিখি, পারমাণবিক কণা, এটাকে আপারমাণবিক কণা বলে বাংলায় সাব অ্যাটমিক পার্টিকেল। ঠিক আছে, কি বলে, সাব অ্যাটমিক পার্টিকেল। পার্টিকেল, ঠিক আছে, সাব অ্যাটমিক পার্টিকেলকে মেনলি আমরা স্থায়ী কণা, অস্থায়ী কণা, সংমিশ্র কণা তিনটা ভাগে ভাগ করি। ঠিক আছে, কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন আছে কিন্তু আমাদের স্থায়ী কণা থেকে। ঠিক আছে, স্থায়ী, অস্থায়ী, সংমিশ্র তিনটা ভাগে ভাগ করলেও পরীক্ষায় কোয়েশ্চেন স্থায়ী কণাগুলো থেকে কোয়েশ্চেন আছে। হ্যাঁ, স্থায়ী কণা, স্টেবল পার্টিকেল যেগুলো, যেগুলোকে আমরা এক্সপেরিমেন্টালি প্রুভ করতে পারি। স্থায়ী কণা কি কি, প্রোটন আছে, ইলেকট্রন আর নিউট্রন। প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। ঠিক আছে, কণাগুলোর নাম পড়লে, নাম পড়ার পর কি করবো, ওই কণাগুলোর চার্জ কিরকম, বিহেভিয়ার কিরকম। ঠিক আছে, তাহলে প্রোটন কণা ধনাত্মক আধান ধরুন, ইলেকট্রন কণা ঋণাত্মক আধান ধরুন, নিউট্রন হচ্ছে প্রসম। জাস্ট চার্জ করার পর ভর, এক্স্যাক্টলি চার্জ, চার্জের যে পরিমাণ সেটা কিন্তু পরীক্ষায় আসে না। তুমি এমনি প্রোটনে লিখতে পারো, প্রোটনের চার্জ প্লাস 1.6 × 10⁻⁻19 কুলম। হ্যাঁ, চার্জের একক এসআই একক হচ্ছে কুলম। তাহলে এসআই পদ্ধতিতে চার্জের একক এটা কি ডাটাটা কিন্তু পরীক্ষাতে আসে না তোমাদের। হ্যাঁ, এটা আননেসেসারি। তুমি এরকম মনে রাখতে পারো যে চার্জের এসআই একক হচ্ছে কুলম, এই ডাটাটা আসতে পারে। এটা তুমি যখনই তুমি এই মানটা করলে তখন কিন্তু ওইটাও ক্লিয়ার হয়ে গেল যে চার্জের এসআই একক হচ্ছে কুলম, এসি মানে কি কুলম। তাহলে একটা ডাটা পড়ার সাথে সাথে আমার কিন্তু অন্য দিক থেকেও এই যদি আমাকে এরকম কোয়েশ্চেন করে যে আধানের এসআই একক কি, তাহলে কুলম, এটা কিন্তু আমরা বলতে পারবো যেহেতু আমরা এখানে করছে। তাহলে একরকম ভাবে পড়লে কিন্তু অনেকগুলো জিনিস কভার হয়ে যায়। হ্যাঁ, তাহলে প্রোটনটা পজিটিভলি চার্জ পার্টিকেল, ধনাত্মক, যার আধানটা হচ্ছে 1.6 × 10⁻⁻19। এর তারপর পড়লে আবিষ্কার, কে আবিষ্কার করেছিল, প্রোটন আবিষ্কার করেছিল ই রাদারফোর্ড। ই রাদারফোর্ড, এই জিনিসগুলো। ঠিক আছে, ইলেকট্রন চার্জটা কি, জাস্ট পজিটিভটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। ওই পজিটিভটা নেগেটিভ হয়ে যাবে কারণ ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ একদম সমান, বাট
অপোজিট, হ্যাঁ এটা যদি পজিটিভ হয় এটা নেগেটিভ, ঠিক আছে। তাহলে ইলেকট্রন হচ্ছে নেগেটিভলি চার্জ অর্থাৎ ঋণাত্মক আধানযুক্ত কণা। তারপরে এর আবিষ্কার কে করেছিল ইলেকট্রন? জে জে থমসন, জে জে থমসন, ঠিক আছে। নিউট্রন, নিউট্রন হচ্ছে চার্জ নিউট্রাল জিরো, আবিষ্কার কে করেছিল? জেমস স্যাডউইক, জেমস স্যাডউইক, জেমস স্যাডউইক। বাস আবিষ্কারক গুলো করলে। তারপরে এদের ভরের ভরের পার্থক্য। তাহলে দেখো নিউট্রন আর ইলেকট্রন আর প্রোটন, হ্যাঁ রেশিও মনে রাখলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। মাস অফ নিউট্রন বাই মাস অফ ইলেকট্রন, এটা হয় 1837, 1837। আর মাস অফ প্রোটন বাই মাস অফ ইলেকট্রন, এটা হয় 1835, ঠিক আছে। আমরা এই দুটো রেশিও থেকে কি বলতে পারি? যে প্রোটনের মাস আর ইলেকট্রনের মাসের মধ্যে রেশিও হয় 1835, তার মানে প্রোটনের ভরটা ইলেকট্রনের ভরের 1835 গুণ বেশি, হ্যাঁ। আবার এটাও বলতে পারি যে মাস অফ নিউট্রন এটা হচ্ছে ইলেকট্রনের ভরের 1837, তার মানে কোনটা বেশি হচ্ছে? ভরটা সব থেকে বেশি কোনটা? নিউট্রন। তাহলে মাস অফ নিউট্রন ইজ গ্রেটার দেন মাস অফ প্রোটন ইজ গ্রেটার দেন মাস অফ ইলেকট্রন। যদি বলে যে পরমাণুর মধ্যে সব থেকে ভারী কণা কোনটি, অবভিয়াসলি অ্যান্সার হবে নিউট্রন। পরমাণুর মধ্যে সব থেকে হালকা কণা কোনটি? ইলেকট্রন। এই তিনটার মধ্যে, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু আমরা একটা পরপর আমরা প্রত্যেকটা জিনিসকে যদি ক্লিয়ার করি তাহলে কিন্তু এই অপারমাণবিক কণা থেকে এইগুলো করলে কিন্তু যথেষ্ট, হ্যাঁ। আর অস্থায়ী কণা হয়, অস্থায়ী কণা যেমন মেসন, হ্যাঁ মেসন একটা অস্থায়ী কণা, যেটাকে আমরা পরীক্ষার সাহায্যে প্রমাণ করতে পারি না, জাস্ট একটা থিওরিটিক্যাল কনসেপ্ট দিয়ে মেসন কণাটাকে আমরা চিনি। তাহলে একটা যদি পরমাণুর গঠন আমরা আঁকি, তাহলে এইটা যদি মনে করো পরমাণুর কক্ষপথ হয়, তাহলে মিডিলে কে থাকে? কেন্দ্রক বা নিউক্লিয়াস। এটাকে আমরা কি বলি? কেন্দ্রক বা নিউক্লিয়াস, ঠিক আছে। নিউক্লিয়াস, যার মধ্যে কি কি কণা থাকে বলো? প্রোটন এবং নিউট্রন, ঠিক আছে। এই দুটো কণাকে একসাথে কি বলে? নিউক্লিয়ন বলা হয়, নিউক্লিয়ন বলা হয়। এই প্রোটন আর নিউট্রন মিলে নিউক্লিয়াস তৈরি হয়। তাহলে নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন থাকে আর নিউট্রন থাকে। নিউট্রনের তো কোনো চার্জ নেই, প্রোটনের চার্জ পজিটিভ, তাহলে নিউক্লিয়াসের চার্জ কত হবে? পজিটিভলি চার্জ হবে, ঠিক আছে। তাহলে নিউক্লিয়াস একটা পজিটিভলি চার্জ এন্টিটি, ঠিক আছে, পজিটিভলি চার্জ। নিউক্লিয়াস একটা পজিটিভলি চার্জ এন্টিটি। যদি এরকম বলা হয় যে নিউক্লিয়াসের চার্জ কত, নিউক্লিয়াস একটা পজিটিভলি চার্জ এন্টিটি। এই যে বাইরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে লাইনটা টানা আছে সেটা হচ্ছে কক্ষপথ। কক্ষপথ কিন্তু কাল্পনিক জিনিস। কক্ষপথের মধ্যে কোন পার্টিকেলটা রোটেট করে? ইলেকট্রন, ঠিক আছে। তাহলে জাস্ট কণাগুলির অবস্থান সম্বন্ধে আমরা অবগত হলাম, প্রত্যেকটা কণা পরমাণুর মধ্যে কোথায় কোথায় থাকে সেই জিনিসগুলো আমরা জানলাম, ঠিক আছে। তাহলে এই যে প্রোটন আর নিউট্রন, এই প্রোটন আর নিউট্রনটা যে কেন্দ্রকে কিভাবে থাকে, হ্যাঁ এটা মেসন কণার আদান প্রদানের মাধ্যমে একটা নিউক্লিয় বলের সৃষ্টি করে, যেটার কারণে নিউক্লিয়াসটা স্টেবল থাকতে পারে, ঠিক আছে। এই নিউক্লিয় বলের প্রথম ধারণা কে দেন? এই নিউক্লিয় বলের প্রথম ধারণা দেন ইউকাওয়া, হ্যাঁ নিউক্লিয় বলের প্রথম ধারণা দেন কে? ইউকাওয়া, বিজ্ঞানী ইউকাওয়া। এইটুকু করলে কিন্তু আমাদের ফার্স্ট যে টপিকটা ছিল সেই টপিকটা ক্লিয়ার, ঠিক আছে, সেই টপিকটা ক্লিয়ার। যদি তোমাকে এরকম কোশ্চেন দেয় যে নিচের কোন কণা নিউক্লিয়াসের বাইরে অবস্থিত, একটা দিলাম প্রোটন, একটা দিলাম নিউট্রন, 3 নাম্বার দিলাম মেসন, 4 নাম্বার দিলাম ইলেকট্রন। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং পার্টিকেল আর আউটসাইড দ্য নিউক্লিয়াস। একটা পরমাণুর মধ্যে কোন কণাটি হুইচ অফ দ্য ফলোইং পার্টিকেল আর আউটসাইড অফ দ্য নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের আউটসাইডে কোনটা থাকে? প্রোটন, নিউট্রন, মেসন না ইলেকট্রন? মেসন কণা অস্থায়ী কণা হলো, মেসন কণাকে ধরা হয় কোথায় থাকে? মেসন কণাকে ধরা হয় যে পরমাণু নিউক্লিয়াসের মধ্যেই থাকে, হ্যাঁ। তাহলে নিউক্লিয়াসের বাইরে কোনটা থাকে? কি হবে অ্যান্সার? ইলেকট্রনটা, ঠিক আছে। তাহলে এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা অ্যান্সার দিতে পারবো যদি আমরা এইভাবে প্রিপারেশনটা নিই। তারপর দেখো পরমাণুর
সাবঅ্যাটমিক পার্টিকেল করার পর আমরা পারমাণবিক মডেল, হ্যাঁ পারমাণবিক মডেল যেমন থমসন পারমাণবিক মডেল, রাদারফোর্ড পারমাণবিক মডেল, নিলস বোর পারমাণবিক মডেল, সোমারফিল্ড পারমাণবিক মডেল। এই চারটা, পুরো মডেলটা পড়ার দরকার নেই, একদম মডেলটা থেকে আউটপুট কি পাই আমরা, হ্যাঁ সেই আউটপুট গুলো ভালো করে জানতে হবে। ঠিক আছে, একটা একটা করে যদি আমরা ডিসকাস করি, থমসন পারমাণবিক মডেলটা কি বলেছিল, যেটা আমরা একটু আগেই বললাম, হ্যাঁ থমসন পারমাণবিক মডেল বলেছিল যে পরমাণু হচ্ছে গোলাকার, যে পরমাণুর ভিতরে নেগেটিভলি চার্জ নিউক্লিয়াস, নেগেটিভলি চার্জ ইলেকট্রন গুলো থাকে, আর জাস্ট তোমার পৃষ্ঠতলে থাকে পজিটিভলি চার্জ প্রোটন গুলো। এই ধারণাটা থমসন দিয়েছিল। কিন্তু থমসনের কোন জিনিসটা, মানে কোন স্টেটমেন্টটা আমাদের পরবর্তীকালে কাজে লেগেছিল, যে নম্বর অফ প্রোটন ইজ ইকুয়ালি নম্বর অফ ইলেকট্রন, মানে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে, অর্থাৎ পরমাণু সামগ্রিকভাবে নিউট্রাল হয়। ঠিক আছে, তারপর নেক্সট রাদারফোর্ড আলফা পার্টিকেল বিচ্ছুরণ পরীক্ষা। ঠিক আছে, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে কি প্রমাণ করেন, যে না পরমাণুর যে অবস্থানগুলো দিয়েছিল, পরমাণুর যে কণাগুলির যে অবস্থানগুলো দিয়েছিল থমসন, সেটা কিন্তু ভুল। ঠিক আছে, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে কি প্রমাণ করেন, যে একটা পরমাণুর মধ্যে বেশিরভাগ স্থানে কি ফাঁকা, চারটা স্টেটমেন্ট দিয়েছিল যে পরমাণুর বেশিরভাগ স্থানে কি ফাঁকা। তাহলে একটা পরমাণু যদি আমি আসল ছবিটা আঁকি, তাহলে পরমাণুর বেশিরভাগ স্থানে ফাঁকা, কক্ষপথ মানে তো ফাঁকা জিনিস, হ্যাঁ ওখানে ইলেকট্রন গুলো থাকবে, আর পরমাণুর কেন্দ্রকে থাকে নিউক্লিয়াস, যার মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে, আর ইলেকট্রন গুলো কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে। তাহলে যে জিনিসটা আমরা এখন আলোচনা করলাম, সেই জিনিসটা অ্যাকচুয়ালি রাদারফোর্ডের পারমাণবিক মডেল অনুযায়ী। ঠিক আছে, এরপর নিলস বোর, অর্থাৎ রাদারফোর্ড প্রথম বলেছিলেন যে পরমাণুর সমস্ত ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। তাহলে মাস অফ অ্যান অ্যাটম ইজ সেন্ট্রালাইজড ইন দ্য নিউক্লিয়াস। ঠিক আছে, পরমাণুর সমস্ত ভরটাই কোথায় কেন্দ্রীভূত থাকে, নিউক্লিয়াসে। কেন? কারণ ইলেকট্রনের ভর তো নগণ্য। ঠিক আছে, তাহলে ভর কার কার রয়েছে, তাহলে নিউট্রনের ভর রয়েছে আর প্রোটনের ভর রয়েছে। এবার নিউট্রন আর প্রোটন দুটোই কোথায় আছে, নিউক্লিয়াসের মধ্যে। তাহলে পরমাণুর সমস্ত ভরে কোথায় কেন্দ্রীভূত থাকে, নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। এরপর যদি আমরা নিলস বোরের পারমাণবিক মডেল আসি, তাহলে নিলস বোর কি বলেছিলেন, নিলস বোর প্রথম সুস্থির কক্ষপথের ধারণা দিয়েছিলেন, স্টেশনারি অরবিট বা সুস্থির কক্ষপথের ধারণা দিয়েছিলেন। সুস্থির কক্ষপথ অর্থাৎ ইলেকট্রন গুলা যে কোনো কক্ষপথ আবর্তন করে না, কোন কক্ষপথ আবর্তন করে, সুস্থির কক্ষপথ। অর্থাৎ যে সমস্ত কক্ষপথে ইলেকট্রনের শক্তি স্থায়ী থাকে বা শক্তি স্থির থাকে, হ্যাঁ সেই সমস্ত কক্ষপথ গুলো কি বলে, সুস্থির কক্ষপথ। ইংরেজিতে বলা হয় স্টেশনারি অরবিট। ঠিক আছে, তাহলে ইলেকট্রনস আর রিভলভিং অনলি ইন দ্য স্টেশনারি অরবিট। ঠিক আছে, স্টেশনারি অরবিটে কিন্তু ইলেকট্রন গুলা আবর্তন করে। ঠিক আছে, তারপর স্টেশনারি অরবিট গুলোকে কতগুলো সুস্থির কক্ষপথ ধারণা দিয়েছিল, 7টি। ঠিক আছে, কে দিয়ে স্টার্ট, হ্যাঁ কে দিয়ে স্টার্ট, এরকম কোয়েশ্চেন আছে যে কতগুলি সুস্থির কক্ষপথ ধারণা দিয়েছিলেন নিলস বোর, 7টি। প্রত্যেকটা কক্ষপথ একটা পর্যায়কে ডিনোট করে। হ্যাঁ, তাহলে কে দিয়ে স্টার্ট হয়, কে এল এম, একটু আগে বলছিলাম। তারপর সোমারফিল্ড পারমাণবিক মডেল, যেটা কোয়ান্টাম মেকানিক্যাল মডেল বলে, যেটা আমার আধুনিক পারমাণবিক মডেলের মডেল এখন বলা হয় সোমারফিল্ড পারমাণবিক মডেল। আর অন্য কোনো মডেল করার দরকার নেই। পারমাণবিক মডেল করার পর প্রত্যেকটা পরমাণু মনে রাখবে যে মৌলগুলোকে, যতগুলো মৌল আছে, হ্যাঁ মৌলগুলোকে 1 থেকে 20, 1 to 20 তোমাকে মুখস্থ রাখতেই হবে। 1 to 20, 1 থেকে 1 থেকে 20 পর্যন্ত কি কি, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। এই 1 থেকে 20 পর্যন্ত, হ্যাঁ এগুলো কিন্তু মুখস্থ রাখতেই হবে। 1 থেকে 20 প্রত্যেকটার ইলেকট্রন বিন্যাস, হ্যাঁ 1 থেকে 20, 1 2 3 4 এমনি করে টোটাল কতগুলো লিখলাম, 20টা।
20 পর 20 থেকে 30 এইগুলো দেখবে আমাদের ক্লাস 10 থেকে কিন্তু এগুলো পড়ে আসে, এগুলো আমাদের মুখস্থ থাকে, ঠিক আছে। তারপরে দেখো 20 থেকে 30 পর্যন্ত কিভাবে মনে রাখবে, একদম সিম্পল শর্ট ট্রিক্স বলে দিচ্ছি। 20 থেকে 30 পর্যন্ত মনে রাখ, 20 থেকে 30 পর্যন্ত এগুলোরও শর্ট ট্রিক্স আছে। এগুলো আলাদা আলাদা গ্রুপে বিলং করে বলে আলাদা আলাদা গ্রুপে ওই শর্ট ট্রিক্স দিয়ে করি আমরা। তাহলে 20 থেকে 30 কিন্তু মনে রাখার একদম সহজ ট্রিক্স আছে। এসসি, টাইটানিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, এফি, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। দেখো এই যে মৌলগুলো আছে তো, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, এফি, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এটা দেখো 21, এটা 22, এটা 23, এটা 24, এটা 25, এটা 26, এটা 27, 28, 29, 30। তাহলে একটা সুন্দর শর্ট ট্রিক্স বলে আমরা এই 30 তক মনে রাখতে পারি। হ্যাঁ, এটা 20 থেকে 30 পর্যন্ত, ঠিক আছে। এটার গল্পটা এরকম, শর্ট ট্রিক্স গুলোর পেছনে কিন্তু একটা গল্প থাকে, ঠিক আছে। প্রত্যেকটা শর্ট ট্রিক্সের পেছনে একটা গল্প থাকে। দেখো এখানে নিকেল, কপার আর জিঙ্ক আছে। তাই নিকেল, কপার, জিঙ্কে যদি আমরা একসাথে লিখি তাহলে দেখো একটা নাম পাচ্ছি, NiCuZn, ঠিক আছে, NiCuZn। তাহলে এইটাকে আমরা একটা নাম দিয়ে লিখছি, নিকুজি। নিকুজি নামটা কি, নি মানে হচ্ছে নিকেল, কু মানে কপার আর জি মানে হচ্ছে জিঙ্ক, ঠিক আছে। তাহলে নিকুজির এখন কি হয়েছে, নিকুজির বাড়িতে এসে পরে মানে প্রচুর রাগ হয়েছে যে না, নিকুজি বাড়িতে এসে তার যে জিনিসপত্রগুলো আছে সবগুলো বাইর করতে শুরু করেছে, ঠিক আছে, স্কুটার, টিভি যেগুলো আমাদের বাড়িতে থাকে। তাহলে তখন একজন এসে পরে নিকুজিকে কি অ্যাডভাইস দিচ্ছে, ঠিক আছে। অ্যাডভাইস দিচ্ছে কেমন ভাবে অ্যাডভাইস দিচ্ছে, যে স্কুটার, এসসি মানে হচ্ছে স্কুটার, আমি এইভাবে লিখছি স্কুটার, টিআই মানে হচ্ছে টি, আর ভিএ মানে হচ্ছে টিভি। অর্থাৎ আমরা টিভি, এটা একটা টিভি দিয়ে বলছি, স্কুটার টিভি। সিআর মানে হচ্ছে কার, স্কুটার টিভি কার। এম এর মানে হচ্ছে মত, ফেকো মত, ফেকো। তারপরে এই নামটা, হ্যাঁ নামটা কি, নিকুজি, নিকেল, কপার, জিঙ্ক। স্কুটার, এসসি মানে স্কুটার, টিভি, কার, মত, ফেকো, নিকুজি। তাহলে আমরা 30 পর্যন্ত এক্সটেন্ড করে দিলাম, ঠিক আছে। যদি মনে করো 1 থেকে 20 পর্যন্ত আমরা মুখস্থ করি, ক্লাস 9, 10 পর্যন্ত 1 থেকে 20 পর্যন্ত মুখস্থ করি, ঠিক আছে। তাহলে এটা মনে রাখলে কি হয়, ইলেকট্রন বিন্যাস করতে সুবিধা হয়, মৌলগুলোকে রেকগনাইজ করতে সুবিধা হয়। মনে করো তোমাকে বললো যে এই একটি মৌল যার পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 19, ঠিক আছে। তাহলে বললো যে এ লাস্টের কক্ষপথে কতগুলো ইলেকট্রন আছে, হ্যাঁ। তাহলে যখনই তুমি এ সমান 19 যদি তুমি পটাশিয়াম জানো, তাহলে তোমার ইলেকট্রন বিন্যাস করে দেখার দরকার নেই, ঠিক আছে। কে মানে পটাশিয়াম তো খাদ্য ধাতু, তাহলে লাস্টে একটা ইলেকট্রন থাকবে। এইভাবে আমরা রেকগনাইজ করতে আমাদের সুবিধা হয়। যদি তুমি 1 থেকে 20 পর্যন্ত মুখস্থ রাখো, দেখো 20 থেকে 30 পর্যন্ত মানে 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 20 থেকে 30 পর্যন্ত কিভাবে মনে রাখবে, তার জন্য একটা সুন্দর শর্ট ট্রিক্স, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, এফি, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। তাহলে এইটা কিভাবে মনে রাখবে, স্কুটার, টিভি, কার, মত, ফেকো, নিকুজি। তাহলে এইটুকু একটা লাইন মনে রাখলে তোমার গোটা 10টা এলিমেন্ট মনে রয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এইভাবে যদি আমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে আমরা জিনিসগুলোকে হ্যান্ডেল করি, তাহলে কিন্তু আমরা সহজে এগুলো ওভারকাম করতে পারি, ঠিক আছে। তারপরে আমরা যোজ্যতা যদি ক্যালকুলেশন করতে বলে, ঠিক আছে, তাহলে প্রত্যেকটা যদি তুমি ইলেকট্রন বিন্যাস জানো, মনে করো তোমাকে বললো ক্যালসিয়াম 20, এর ইলেকট্রন বিন্যাস কি হবে, তাহলে KLMN 2n² রুল যদি তুমি শিখো ভালো করে, তাহলে এটা সহজে করতে পারবে। 2, 8, 8, 2। তাহলে ক্যালসিয়ামের লাস্ট কক্ষপথে 2টো ইলেকট্রন আছে। তাহলে ভ্যালেন্সি কিভাবে আমরা জানি, যোজ্যতা না, যোজ্যতা মানে হচ্ছে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন মানে লাস্ট কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, VSE। ভ্যালেন্সিয়াল ইলেকট্রন মানে সর্ববহিষ্ঠ কক্ষে ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে। আমরা মডার্ন ইলেকট্রন বিন্যাস কিন্তু করার দরকার নেই, 1:2:2 করে একটা মডার্ন ইলেকট্রন বিন্যাস হয়, সেটা কিন্তু আমাদের করার দরকার নেই। ওটাতে কক্ষপথ, উপকক্ষ, কক্ষক, ইলেকট্রন হইলে সমারফিল্ডের যে কোয়ান্টাম নাম্বার, হ্যাঁ সেই কনসেপ্ট দিয়ে করা হয়। হুন্স রুল, পাউলিংস রুলস আর ওগুলো তোমাদের দরকার নেই, তোমাদের জাস্ট KLM দিয়ে করলে কিন্তু যথেষ্ট, যে কোনো কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবে। হ্যাঁ, যোজ্যতা
যদি বলে ক্যালসিয়ামের যোজ্যতা কত ভিএসি, যদি ইলেকট্রন সংখ্যা লাস্টের কক্ষপথে ভিএসি যদি মনে করো 1 2 3 4 হয়, লাস্টের কক্ষপথে যদি একটি দুটি তিনটি বা চারটি ইলেকট্রন থাকে, তাহলে ভ্যালেন্সি ইজ ইকুয়াল উইথ ভিএসি, ভ্যালেন্সি সমান হয়ে যায় ভিএসি। তাহলে লাস্টের কক্ষপথে যদি একটি দুটি তিনটি বা চারটি ইলেকট্রন থাকে, তাহলে ওই ইলেকট্রন সংখ্যাটাই কি হয়ে যাবে বলো, যোজ্যতা হয়ে যাবে, সেই ইলেকট্রন সংখ্যাটাই যোজ্যতা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যেমন পটাশিয়াম লাস্টের কক্ষপথে যদি একটা ইলেকট্রন থাকে তাহলে যোজ্যতা 1, ক্যালসিয়াম লাস্টের কক্ষপথে দুটো ইলেকট্রন আছে, যোজ্যতা 2, অ্যালুমিনিয়াম লাস্টের কক্ষপথে তিনটে ইলেকট্রন আছে, যোজ্যতা 3, কার্বন লাস্টের কক্ষপথে 4টে ইলেকট্রন আছে, যোজ্যতা 4। ঠিক আছে, তাহলে লাস্টের কক্ষপথে যদি ইলেকট্রন সংখ্যা একটি দুটি তিনটি বা চারটি হয়, তাহলে ওই ইলেকট্রন সংখ্যাটাই কার সাথে সমান হবে, যোজ্যতার সাথে। ঠিক আছে, এবার ইন কেস যদি লাস্টের ভিএসি অর্থাৎ লাস্টের কক্ষপথ ইলেকট্রন সংখ্যা, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন, হ্যাঁ ভ্যালেন্সিয়াল মনে হচ্ছে লাস্টের কক্ষপথ, ভ্যালেন্সি যদি মনে করো তোমার 5 6 7 8 হয়ে যায়, মানে লাস্টের কক্ষপথে যদি 5টা 6টা 7টা বা 8টা ইলেকট্রন থাকে, তখন ভ্যালেন্সি কত হয়, 8 মাইনাস ভিএসি। ঠিক আছে, এই সূত্রটা ফলো করলে কিন্তু আমরা সহজেই যোজ্যতা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তাহলে এইভাবে যদি আমরা চ্যাপ্টারটাকে হ্যান্ডেল করি, তাহলে কিন্তু যে কোনো কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে, তাহলে এগুলো আশা করি আমরা বলতে পেরেছি। আরো পেড কোর্সে ক্লাস নিলে কিন্তু আমরা জিনিসগুলো খুব ভালোভাবে আলোচনা করবো, প্রত্যেকটা টপিক, তোমাদের যে টপিকে ডাউট থাকবে সেই টপিকগুলো প্রত্যেকটা টপিক ক্লিয়ার করা হবে। হ্যাঁ, ওকে।